তো আমি এটা একসাথে সবই আমি পরপর পরপর একসাথেই দিয়ে দিচ্ছি। আজকে আমরা মুঘল সাম্রাজ্যটা করে দেবো, টোটাল মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। মুঘল সাম্রাজ্যটা অনেক বড়, বাট আমরা এখান থেকে যতটা সম্ভব ম্যাক্সিমাম আমি তোমাদের ইনফরমেশন হচ্ছে প্রোভাইড করে দিয়েছি, কোথায় কি হয়েছে বা কিভাবে কি হয়েছে মুঘল এম্পায়ারের, যেগুলো থেকে যেরকম কোশ্চেন টোশ্চেন আসে সেগুলো আমি টোটালি মেনশন করে দিচ্ছি। ঠিক আছে, এবার দিয়ে দিচ্ছি নোটস প্লাস এমসিকিউ আমি সব এর সাথে দিয়ে দেবো। তো যাই হোক, মোগলের কি, তখন উত্তর ভারতে আমাদের দিল্লি সুলতানি সাম্রাজ্যের শেষ শাসক, ঠিক আছে, দিল্লি সুলতানি সাম্রাজ্যের শেষ শাসক লোদি বংশের ইব্রাহিম লোদি ছিল। তো ইব্রাহিম লোদি তুর্কি আমির উমরাদের যে ক্ষমতা খর্ব করার জন্য সর্বাধিক শক্তি হিসাবে তুলে ধরতে বিরোধে জড়িয়ে পড়ে। যেটা আমরা দেখেছি যে ইব্রাহিম লোদির সময় কি হয়েছিল। ইব্রাহিম লোদি মানে সেই সময় যারা বড় লোক বা আমির উমরাহ ছিল, তো তাদের সঙ্গে একটা কনফ্লিক্টের কারণে কি হয় যে দৌলত খান লোদি আর আলম খান লোদি বাবরকে ভারতে ইনভাইট করেছিল ভারত আক্রমণ করার জন্য। তো সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য যে দৌলত খান লোদি আর আলম খান লোদি আহ, তার কার্য অসন্তুষ্ট হয়ে তাকে কাবুলের যে রাজা ছিল বা শাসক হিসাবে বাবরকে ডেকে পাঠিয়েছিল। এবার কাবুল কিন্তু অ্যাকচুয়ালি বাবর কাবুলের রাজা এভাবে ছিল না প্রথমে। তো কাবুলের রাজা তিনি কি করে হলেন সেটা আমরা দেখবো কিভাবে ধীরে ধীরে। কাবুলের অধিপতি বাবরের শরণাপন্ন হন এবং বাবর 1525 খ্রিস্টাব্দে প্রথম কাবুল থেকে পাঞ্জাবে আসে। এটা প্রথমবার কাবুল থেকে পাঞ্জাবে এসেছিল কে? বাবর 1525, মানে পানিপথের যুদ্ধের আগে। পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান বাবরের কাছে পরাজিত হয় এবং তার বশ্যতা স্বীকার করে নেয়। তো ইনভাইট করেছিল, কিন্তু ইনভাইট মানে এই জায়গায় এরকম নয় যে দাওয়াতে ডেকেছিল, ব্যাপারটা ছিল যে অ্যাটাক। ঠিক আছে, তো এখান থেকে 1526-এ তারপর 21শে এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। সেই যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত এবং হত্যা করে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিল। এবং বাবরের যে সাম্রাজ্য সেটা বলা হয় উত্তর ভারতে পশ্চিমে অক্ষু নদী থেকে পূর্বে ঘাগরা বা ঘরঘরা নদী পর্যন্ত, আর হচ্ছে উত্তরে হিমালয় থেকে দক্ষিণে গোয়ালিয়র পর্যন্ত তার সাম্রাজ্য এক্সপ্যান্ডেড ছিল। তারপর আমরা দেখি 1530-এ হুমায়ুন সিংহাসনে বসেছিল, কিন্তু 1534-এ, ঠিক আছে, শের শাহ মুঘল সাম্রাজ্যের কিছু জায়গা দখল করে নিয়েছিল। তারপর 1534-এর পর থেকে 1539-এ আমরা দেখেছি, তো শের শাহের একটা যে মানে ব্রেক সেটা আমরা লক্ষ্য করেছি, দেখেছি। তারপর 1556-তে হুমায়ুন মৃত্যু হয়, 55-তে আবার রিগেন করেছিল। 56-তে মরার পরে আকবর সিংহাসনে বসে। 1556-তে আকবর বসার পরে মুঘল সাম্রাজ্য পাওয়ারফুল ভাবে এস্টাবলিশ হয়। তারপরে প্রায় 150 বছর মুঘল সাম্রাজ্য 1707 পর্যন্ত ছিল, মানে 1707 মানে ডেথ অফ ঔরঙ্গজেব, 1707-এ ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত দিল্লি সুলতানি। আচ্ছা, এক সেকেন্ড। তো মূল পর্বের যে শাসকদের হিসেবে কনসিডার করা হয় ছজনকে: বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান আর ঔরঙ্গজেব। তো ফাউন্ডার হিসেবে বাবর 26 থেকে 30, তারপর হুমায়ুন 1530 থেকে 56, মাঝে যে গ্যাপটা আছে শের শাহ সেটা বাদ দিচ্ছি, সেটা আমি জাস্ট লিখে দিলাম এটা টোটালে। 56 থেকে 1605 আকবর, আকবর জাহাঙ্গীর 1605 থেকে 27, তারপর শাহাবুদ্দিন মোহাম্মদ খুররম বা শাহজাহান, আর হচ্ছে মাহউদ্দিন মোহাম্মদ ঔরঙ্গজেব 1707 পর্যন্ত। দুটো ফেজে বলা হয়। প্রথম পর্বের শাসক হিসেবে বলা হয়ে থাকে বাবর আর হুমায়ুনকে, দ্বিতীয় পর্বের শাসক আকবর, জাহাঙ্গীর, শাহজাহান আর ঔরঙ্গজেব। তো এগুলো আমরা মোটামুটি এগুলো সম্পর্কে কম বেশি ডিটেলস আমাদের আইডিয়া রয়েছে। এবার বাবরের সম্পর্কে কিছু আলোচনা আমাদের রয়েছে। 1526 থেকে 1500। বলো কি বলছো, বলো বলো কি বলছো স্যার। বলো, শুনতে পাচ্ছি। বলো। হ্যালো, বলছিলাম হ্যাঁ, ওইটা যে 181 বছর হবে এই বাবর থেকে ঔরঙ্গজেবের সিংহাসন, ওইটা মোগল সাম্রাজ্য। এটা লেখা আছে প্রায় 150 এই বছর। দুইটা 150 বছর এটা করেছেন তুমি মনে হচ্ছে। 50 ধরো। উপরেরটা, উপরের পেজটা কোথায় লেখা আছে? ওই প্রায় 150 বছর কি আছে। লেখা আছে? 56 থেকে 1760, 56 থেকে 1760 সেকেন্ড পর্যায়ে, সেটাই তো লেখা ও, আছে।
সেটাই তো লেখা আছে, অর্থাৎ প্রায় 150 বছর লেখাই তো আছে। 1556 থেকে 1600, তো ঠিক। মাইনাস করে এরকম ব্যাপার নয়, অ্যাপ্রক্সিমেটলি 150 ইয়ার্স, যে সময় মুঘল সাম্রাজ্যের চরম পর্যায়ে বলা হচ্ছে। ঠিক আছে, সেই কথাটাই তো বলা আছে। এগুলো তো জেনারেল কথাবার্তা, এগুলো তো কোনো ইনফরমেটিভ কথা নয়, জেনারেল স্টেটমেন্ট। আচ্ছা, বাবরের সময় 1526 থেকে 1530, যেই টাইমটাকে বাবরের বলা হয়। তো বাবরকে বলা হয় যে ভারতে হচ্ছে তিনি মুঘল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপিত করেছিলেন, জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তো তার জন্ম 1483 14ই ফেব্রুয়ারি, ঠিক আছে, 14 ফেব্রুয়ারি, পশ্চিম মধ্য এশিয়ার তুর্কিস্তানের ফারগানা প্রদেশে জন্মগ্রহণ করেন। এটা প্রচুর ইম্পর্টেন্ট যে বাবরের যে জন্ম, সেটা কিন্তু ছিল ফারগানা। বাবর কিন্তু প্রথমে ফারগানাতে বিলং করতেন। তো তার পিতা ছিল দ্বিতীয় উমর শেখ মির্জা। তিনি ছিলেন তৈমুর লং এর বংশধর। তৈমুর লং, যে বিখ্যাত মঙ্গল নেতা তৈমুর লং ছিলেন, তার বংশধর ছিলেন বাবর। তার পিতা ছিল তৈমুর লং এর পুত্র মীর সাহানের তৃতীয় প্রজন্মের উত্তরসূরি। আর উমর শেখ মির্জা ছিলেন তৈমুরের প্রথম পুত্র। এই যে উমর শেখ 1, এটা উমর শেখ 2। আর হচ্ছে তার মাতা ছিল কুতুলুং নিগর খানম, চেঙ্গিজ খানের বংশধর। এই কারণে তার ব্লাডের মধ্যে এই বিখ্যাত একটা যে পাওয়ারফুল ব্যাপার, যে রক্তের এটা ব্যাপার আছে। এবার দেখো, এগুলো গ্লোরিফাই করা হয়ে থাকে, যেরকম বাবরের শরীরে বা মুঘলদের রক্ত খুব ভালো, কিন্তু বেসিক্যালি মুঘলদের রক্ত হচ্ছে মিক্সড ব্লাডের মতো ব্যাপার। মিক্সড ব্লাডের মতো ব্যাপারটা কি, যখন আমাদের যে চেঙ্গিজ খান যখন বাংলা আক্রমণ ফারগানা বা তুর্কিস্তান আক্রমণ করেছিল সেন্ট্রাল এশিয়া, সেই সময় প্রচুর সৈন্য সেখানে বসবাস করত। তো সেই কারণে সেই জায়গাতে বসবাস করার কারণে এই জিনিসগুলো হয়েছে। বেসিক্যালি মোঘল যারা, তারা হচ্ছে কোনো বিখ্যাত কোনো খুব বিশাল বংশ, সেই কারণ নয়। ব্যাপারটা ছিল বেশিরভাগই যারা মোঘল ছিল, তারা হচ্ছে যাকে বলে না যায় অলাদ, সেরকম টাইপেরই ছিল, যার কোনো বাবা মায়ের ঠিক নেই, সেই ব্যাপারই কিন্তু মুঘলদের ছিল। অ্যাকচুয়ালি তাদের সোর্স এগুলোই। যাই হোক, তো এই কারণে বাবর মুঘলদের ব্যাপার থেকে মঙ্গলদের বংশধরের একটা ব্যাপার রয়েছে। তার যে পিতা ফারগানা শাসক ছিলেন। তো এরপর হচ্ছে পিতার যে মারা গেছিলেন, তিনি 1494-তে 10th জুন ফারগানা একটা দুর্গ ছিল, যে দুর্গে বসবাস করতো, সেটার নাম হচ্ছে আকসি দুর্গ। এই আকসি দুর্গে বাবরের পিতা শেখ উমরের মৃত্যু হলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভূমিকম্প। তো যাই হোক, এটা হচ্ছে হওয়ার জন্য সেই জায়গার ফারগানা প্রদেশের এই আকসি দুর্গেই বাবরের প্রথম রাজ্যাভিষেক হয়েছিল। তোমার সেই সময় বাবরের হচ্ছে বয়স ছিল মাত্র 11 বছর বয়স, ঠিক আছে, 11 বছরে ছিল তার। এবার এই যে ডেথের পেছনে অনেকটা বলা হয় যে এটা প্রয়োজন ছিল, কারণ বাবরের যে পিতা, তিনি একটু দুর্বল প্রকৃতির রাজা ছিলেন, যেটা তা কেউ পছন্দ করতো না। কিন্তু বাবরের মধ্যে ছোটবেলা থেকে ইন্ডিয়া অ্যাটাক করার প্রবণতা তৈরি করা হয়েছিল তার হচ্ছে যে ঠাকুমার দ্বারা, ঠিক আছে, তার যে নানিয়াল বলা হয়ে থাকে, তার ঠাকুমার দ্বারা এটা হয়েছিল। তো যাই হোক, এগুলো এখানে ব্যাপার নেই। কিন্তু কিছুদিনের পরে বাবর তার কাকার রাজ্য সমরখান্দ দখল করেছিল। এবার সমরখান্দ দখলের পেছনে, সমরখান্দ একটা জায়গা ছিল যেখানে বাবর কিন্তু বহুদিন রাজত্ব করেছিলেন। এটা বেসিক্যালি ছিল, সমরখান্দ খুব প্রসপারাস জায়গা ছিল, ট্রেড সেন্টার ছিল, সেই কারণে সমরখান্দে কাকার রাজ্য তিনি কারণ বেসিক্যালি তার কাকা তার যে বাবরের যে কাকা ছিলেন, তিনি বাবরের বাবাকে ঠকিয়ে সমরখান দখল করে নিয়েছিল। সেই কারণে সমরখান থেকে তাদেরকে ফারগানায় পাঠিয়ে দিয়েছিল। পরবর্তীকালে বাবর কি করেছিল, এবার বাবরের পিতাকে বহুবার বলা হয়েছিল সমরখান অ্যাটাক করার জন্য, কিন্তু তিনি কোনোভাবে সম্মত হননি। এই জন্য বাবরের তার পিতার মৃত্যুর পরে বাবর রাজ্যাভিষেকের পরে সমরখান্দ অ্যাটাকের পারমিশন বাবর দিয়েছিল। কিন্তু সেই সময় একজন শাসক এসেছিল, সেটা হচ্ছে উজবেকিস্তানের শাসক ছিল সাইবানি খান, যিনি সম্পর্কে বাবরের হচ্ছে ছিলেন, জামাই বাবু ছিলেন, ঠিক আছে। যাই হোক, এটা ভালোবেসে বিয়ে নয়, এটা একটা পলিটিক্যাল অ্যালায়েন্স ছিল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বিয়ে ছিল। এই সাইবানি খান হচ্ছে বাবরের যে বোনের সাথে সাইবানি খানের বিয়ে হয়েছিল, ঠিক আছে। তো সাইবানি খান সমরখান্দ আক্রমণকালে বাবরের কাছে সাহায্য চাইলে বাবর সাহায্যের পরিবর্তে তার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে পরাজিত করে দ্বিতীয়বার সমরখান দখল করে। তো এটা নিয়ে একটা অনেক গল্প আছে, ওয়েব সিরিজের মতো এখানে টোটাল ব্যাপার আছে।
তো এগুলো পূর্ণরূপে দেখতে পারো পরবর্তীকালে সামার খান মানে সাইবানি খান। তো এটা একটা যাই হোক মানে ছিল আর কি, সাইবানি খান বহুদিন তোমার দখল করে রেখেছিল সামার খান, তাই জন্য বাবরকে বহুদিন অ্যাকচুয়ালি বাইরে থাকতে হয়েছিল টেন্টে, ঠিক আছে, সেগুলো পরে। তো সামার খান যাওয়ার পরে 1504-এ বাবর কাবুল ক্যাপচার করলো। এবার কাবুলের ক্ষেত্রে কি, কাবুলের যে শাসক ছিল তার কিন্তু কোনো ছেলে ছিল না, ঠিক আছে, তার হচ্ছে মেয়ে ছিল। তো ছোটবেলা থেকেই বাবরের পিতার সঙ্গে কাবুলের যে শাসক ছিল, রাজা ছিল, তার কথাই ছিল যে তোমার ছেলে বড় হলে আমার মেয়ের সাথে বিয়ে হবে। তো সেই কারণে সেই কথা মনে করানোর জন্য পরবর্তী যে বাবরের যে মা, সে এই মানে অ্যালায়েন্সটা নিয়ে কাবুলে গিয়েছিল। তো কাবুলে যাওয়ার পরে, তো কাবুলে যখন তিনি গিয়েছিলেন সেখানে তারপরে বিয়ে করার পরে কাবুলের সিংহাসন বাবর রাজা হয়েছিল। কিন্তু সেখানে থাকার পরে 1505-এ বাবরের মায়ের মৃত্যু হয়েছিল। তো বাবর তিনি তার রাজ্যে ফারগানায় ফিরে এসেছিল। এবার এই জায়গার বাবরের হচ্ছে যখন মানে এটা হচ্ছে মাতা মারা যায়, ঠিক আছে, তো ফারগানায় তিনি তখন ফিরে এসেছিলেন। 1514-তে সামারকান্দকে কেন্দ্র করে বাবরের সঙ্গে এই কিছু জায়গায় যে বাবর অটোমান এম্পায়ার, অটোমান এম্পায়ার, সাফা মানে সাফাভিদ, এরকম কিছু পাওয়ার সেই জায়গায় মিডল ইস্টে ছিল। তো সেই সময় অটোমান সুলতান, এই যে অটোমান সুলতান বলতে তুর্কি সুলতান, অটোমান এম্পায়ার, তুরস্কের যে অটোমান এম্পায়ার ছিল, সেই সুলতানের দ্বারা সাইবানি খানকে পরাজিত করে পরিস্থিতি কিছুটা সুস্থির করা, মানে সামার খান ক্যাপচার করে রেখেছিল সাইবানি খান। তো অটোমান সুলতান এই জায়গায় একটা মানে এখানে একটা ব্যাপার হয়েছিল কি, যে বাবর জানতো না যে এই অটোমান যে সুলতান তার সাথে কি ট্রিটি হচ্ছে, কিন্তু ট্রিটিটা অনুযায়ী ছিল, ট্রিটি মানে বাবরের একজন পরিচিত মানে একজন ব্যক্তি ছিল যে বাবরের খুব মিত্র ছিল, সে ট্রিটিটা করেছিল যে ওই জায়গাটা সামারখান ক্যাপচারের পরে বাবর হচ্ছে অটোমান এম্পায়ারের আন্ডারেই রুল করবে। কিন্তু বাবর সেটা জানতো না। জেতার পরে, জিতে যাওয়ার পরে অটোমান সুলতান যখন বললো যে আমার কথা মনে আছে তো, তখন বলে কি কথা, যে এটা হয়েছিল, তখন বাবর এটা অপমানিত হয় এবং অটোমান সুলতানকে তার যে সামারখানটা সেটা টোটালি হ্যান্ড ওভার করে দিয়েছিল, টোটালি দিয়ে দিয়েছিল, বলছে না আমার ওটা দরকার নেই সামার খান, তো আমি কাবুলেই সন্তুষ্ট, তো কাবুলে চলে এসেছিল। তো 1518-তে বাবর প্রথমবার ভারতের অভ্যন্তরে আসে এবং বিহারের কিছু জায়গা দখল করেছিল। এবার বাবরের যে প্রথমবারে কিন্তু এম্পায়ার দখল করেনি, কিন্তু তোমার বিহারের অংশে এই জায়গায় তুর্কি শাসকদের পরাজিত করেছিল। এরপর এই দখলের পর তিনি কিছু একজন শাসক নিযুক্ত করেছিল, যে হিসাবে দিল্লির ইব্রাহিম লোদি এবং পাঞ্জাবের যে স্বাধীন সুলতান ছিল দৌলত খানের কাছে বশ্যতা স্বীকারের বার্তা পাঠিয়ে কাবুলে প্রত্যাত্তর করে। তো এখান থেকে কাবুল রিটার্ন করেছিল। দুজনেই বশ্যতা স্বীকার অস্বীকার করলে কাবুল মানে বাবর আবার পুনরায় কাবুলে থেকে বিহারে অ্যাটাক করে দ্বিতীয়বার 1520-21-এ বিহার এবং সিয়ালকোট এই জায়গাগুলো দখল করেছিল। মানে বেসিক্যালি বাবর অনেকবার ভারত অ্যাটাক করেছিল, কিন্তু তার প্রমিনেন্ট অ্যাটাক ছিল 1526। তো এরপর এই ব্যাপার চলছিল। এরপরে মেবারের হচ্ছে রানা সংগ্রাম সিংহ কিন্তু বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানিয়েছিল, কারণ ইব্রাহিম লোদির যে কারণে এটা চলেছিল। তো এরপর বাবর কি করে, দৌলত খান পাঞ্জাব ছেড়ে চলে যায় এবং 1526-এ পানিপথের যুদ্ধের পরে এই জিনিসটা মোটামুটি এন্ড হয়। তো এখানে বলা হয় পানিপথের প্রথম যুদ্ধে বাবর ভারতে প্রথম কামান এবং বন্দুকের ব্যবহার করেছিল। কামান এবং বন্দুক যে বাবর ব্যবহার করেছিল, তুরস্কের যে রাজা ছিল, তুরস্কের যারা সেনারা ছিল, তারা এটা ব্যবহার করতো টার্কি শাসকদের বা এর ক্ষেত্রে। তো এখান থেকে প্রথম বাবর ব্যবহার করেছিল। সেখানে বাবরের ক্ষুদ্র একটা সেনা ছিল, 20,000-এর মতো 12,000-এর মতো সৈন্য ছিল। তার কাছে ইব্রাহিম লোদির বিশাল সৈন্য পরাজিত হয় এবং পানিপথের যুদ্ধে পরাজিত মানে জয়লাভ করে। তো বাবরের হচ্ছে বাবর কথার অর্থ বাঘ। প্রথমে তিনি ফারগানার অধিবাসী ছিলেন, বলা আছে আর লেখার কিছু নেই। সেখানে হ্যাঁ, বাবরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজুকি বাবরি বা বাবর নামা। তো এটা আমরা প্রত্যেকেই জানি বাবরের আত্মজীবনীর নাম। তুর্কি ভাষায় লেখা চাগতাই তুর্কি, যেটাকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিল আব্দুল রহিম খানে খানা। আমরা প্রত্যেকেই এটা এটা সম্পর্কে জানি। এমসিকিউ আছে, ইংরেজিতে অনুবাদ করেছিল মাদাম বিভারিচ। ঠিক আছে, দুটো নাম কিন্তু আমাদের লাগে, কে কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করেছিল। আর পরীক্ষা এরকম আছে যে বাবর নামক গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি, বাবর নামা গ্রন্থ থেকে আমরা ভারতের জলবায়ু, নদী, পাহাড় এবং বিভিন্ন রাজ্য এবং শাসকদের সম্পর্কে জানতে পারি। তো এটা খুব ইম্পর্টেন্ট কোন গ্রন্থ থেকে, ঠিক আছে। আর বাবরের রাজধানী ছিল সেই সময় কিন্তু আগ্রা।
না স্যার, এটা বলে দিয়েছে, আমন্ত্রণ জানিয়েছিল, এটা দরকার নেই। আচ্ছা, তো আগ্রাতে কিন্তু যে ক্যাপিটালে বাবরের মৃত্যু হয়েছিল, কিন্তু বাবরের সমাধি ছিল কাবুলে। তো কাবুলে থাকার কারণ কি ছিল, যে বাবর যেহেতু কাবুলে হচ্ছে, তার মা সেখানে মারা গেছিল বলে তার মায়ের কাছে বাবর চেয়েছিল যে তার মায়ের কাছে তার সমাধি হোক। সেই জন্য মৃত্যুর পরে বাবরের যে ডেড বডি নিয়ে কাবুলে নিয়ে যাওয়া হয়েছিল। তো 1526-এ বাবর এই যুদ্ধে, পানিপথের যুদ্ধটাকে স্মরণীয় করার জন্য তোমার হচ্ছে এস্টাবলিশ করেছিল কাবুলি বাগ মসজিদ, যেটা পানিপথে অবস্থিত, যেটা পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবরের জয়লাভের স্মারক ছিল, যেটা মুঘলদের ভারত বিজয়ের নির্মিত প্রথম স্থাপত্য ছিল। তো এই কারণে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা মানে ইঙ্গিত বহন করে থাকে। ঠিক আছে, তো পরবর্তীকালে এটা বাবরের যে পত্নী ছিল কাবুলি বেগম, এটা বাবরের বলায় ফেভারিট পত্নী, কারণ বাবরের অনেকগুলো ওয়াইফের মধ্যে কাবুলি বেগম ছিল তার ফেভারিট পত্নী। তো পরে তার নাম অনুসারে এটা করা হয়। তো এরপর হচ্ছে হুমায়ুন শের শাহের সঙ্গে যুদ্ধ হওয়ার পর একটিতে পরাজিত করে এই জয় হুমায়ুন এখানে একটা বৃহৎ মসজিদ মঞ্চ বানিয়েছিল। এরপরে বাবর প্রতিষ্ঠা করেছিল জামি মসজিদ রোহিলখন্ডে। তো এই জামা মসজিদ বা জামি মসজিদ কিন্তু প্রচুর আছে। তো কে কোন জায়গায় বানিয়েছিল মাঝে মাঝে কোশ্চেন থাকে। রোহিলখন্ডে যে জামা মসজিদ বা জামি মসজিদ রয়েছে সেটা প্রতিষ্ঠা করেছিল আমাদের বাবর। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি বাবরের ব্যাপার। কিন্তু বাবর এখানে এন্ড নয়, আরো আছে। তো বাবরের সময় কিছু যুদ্ধ, বাবরের সময় কি কি ওয়ার হয়েছিল। বাবর প্রায় ভারতে মাত্র 4 বছর রাজত্ব করতে পেরেছিল। তার কারণ হচ্ছে বেশিরভাগ সময় তাকে স্ট্রাগল করতে হয়েছিল। স্ট্রাগল থেকে বেরিয়ে আসার জন্য তিনি বেশি টাইম হচ্ছে এবারে রুল করতে পারেন। তো পশ্চিমের বাবর যখন শাসক ছিল তখন পশ্চিমে রাজপুতদের পাওয়ার ছিল এবং পূর্বে আফগান শাসকরা বাবরের প্রতিদ্বন্দ্বী ছিল। এটা আমরা দেখেছি, আফগান শাসক, আফগানরা পাওয়ারফুল ছিল ভীষণ। তো কারণ ওই যে দেখেছি আমরা ইব্রাহিম সার্কি থেকে শুরু করে, ঠিক আছে, ওগুলোর পরে দেখেছি। তো আফগানদের একটা যে ইনফ্লুয়েন্স সেটা কিন্তু সব সময় ছিল। তো প্রথমে বাবর কি করে, রাজপুতদের শক্তির বিরুদ্ধে বাবর কিন্তু নিজে পার্টিসিপেট করেছিল লড়াই। সেই সময় প্রথম যে ওয়ার ছিল রাজস্থানের চেত্তরকে কেন্দ্র করে। চেত্তর ইম্পর্টেন্ট জায়গা, যেখানে শাসক ছিল মেবারের হিন্দু শাসক ছিল রানা সংগ্রাম সিং। ঠিক আছে, তো মেবার একটা ইম্পর্টেন্ট, মেবার রাজপুতদের একটা শান বলা যেতে পারে, একটা প্রাইড বলা হয় মেবারকে। রানা সংগ্রাম সিং, বাবরের অভিযোগ ছিল ইব্রাহিম লোদির বিরুদ্ধে সংগ্রামে বাবরকে তারা সহযোগিতা করেন। এই জন্য বাবর অভিযোগ করেছিল যে সে যখন এটা করেছিল এবার রানার অভিযোগ ছিল যে বাবর কিন্তু নিজে কালপি যোধপুর বায়না দখল করে শর্তের সঙ্গী লঙ্ঘন করেছিল। আমি একটু আগে বলেছিলাম যে রানা সংগ্রাম সিং মেবার থেকেও বাবরকে ভারত অ্যাটাকের একটা আহ্বান জানানো হয়েছিল। তো এখানে দুজনেই চুক্তিবদ্ধ করেছে। এটা দুজনেই দেখো, যুদ্ধ করতে গেলে একটা তো কারণ বলতে হয় যে কি কারণে আমি যুদ্ধ করছি। তো যেটা মানে ভ্যালিড হোক আর নাই হোক, একটা কারণ তো দিতেই হবে। সেই কারণে প্রত্যেকেই প্রত্যেকের দিক থেকে একটা অভিযোগ দিয়েছে। সে কারণে 1527-এ 16ই মার্চ ভরতপুর, রাজস্থানের ভরতপুর জেলার খানওয়া বলে একটা গ্রাম রয়েছে, সেখানে হয় ব্যাটেল অফ খানোয়া, খানোয়ার যুদ্ধ হয়, যেখানে বাবরের কামান বাহিনী রানার প্রতিরোধ ভেঙে যুদ্ধে জয়লাভ করেছিল। অর্থাৎ এখানে ব্যাটেল অফ খানওয়া হয়, যেখানে জিতেছিল। এবার 1528, 1528-এ কি হলো, 20 জানুয়ারি তোমার হচ্ছে বাবর চান্দেরির দুর্গ আক্রমণ করলে রানার যে সামন্ত ছিল, প্রধান সামন্ত, সামন্ত মানে যে ট্যাক্স কালেক্ট করে, তার নাম ছিল মেদিনী রয়। সেই মেদিনী রয় প্রতিরোধ করে, কিন্তু 1528-এর 30 জানুয়ারি বিষ প্রয়োগ করে মেদিন রানাকে হত্যা করে দেওয়া হয়। ঠিক আছে, এগুলো দেখো, এগুলো কমন ছিল সেই সময়। যে মোগলদের অ্যাটাকে ভারত, কিন্তু মোগলরা এত শক্তিশালী ছিল না যে ভারতের শাসকদের পরাজিত করবে। বেশিরভাগ পরাজয় করেছিল বিশ্বাসঘাতকতার কারণে। তো এরপরে বাবর কি করেছিল, তার ক্যাপিটাল রাজধানী কাবুল থেকে দিল্লিতে ট্রান্সফার করে এবং বাংলা বিহার জুড়ে আধিপত্য বিস্তারকারী বাংলার স্বাধীন সুলতানের বিরুদ্ধে হুমায়ুনকে পাঠিয়েছিল। হুমায়ুনকে তিনি বহুবার বিভিন্ন জায়গায় যুদ্ধে পাঠাতেন এবং প্রথম জীবনে হুমায়ুন কিন্তু বেশ ভালো রকমের যুদ্ধে পারদর্শী ছিল। কিন্তু পরবর্তীকালে তার যে সৎ মা ছিল, যে কামরানের মা ছিল, পরে বলছি, তো তিনি বিষ প্রয়োগ করে হুমায়ুনকে মানে এক কথায় পঙ্গু টাইপের বানিয়ে দিয়েছিলেন, মানে স্লো পয়জনিং করা যাকে বলে। সেই কারণে বাবর পরবর্তীকালে আর কিন্তু কোনো যুদ্ধ অংশগ্রহণ করতে পারেনি। ঠিক আছে, তো পরে সেটা আমরা জানবো। তো পূর্ব ভারতে এরপর জৌনপুরের শাসক ছিল মাহমুদ লোদি, আমরা জানি। বিহারের আফগান নেতা ছিল শের খাঁ, তো শের খাঁ ওইখান থেকে শের শাহ সুরি। আর বাংলার স্বাধীন শাসন ছিল নসরত শাহ।
যৌথভাবে জোট গঠন করেছিল। 1529-এ ঘরঘরা নদীর তীরে ব্যাটেল অফ ঘরঘরা হয়, ঠিক আছে, এখানে এটা আমরা জানি। তারপর 1530-এ 47 বছর বয়সে বাবরের মৃত্যু হয়। তো বাবরের মৃত্যু নিয়ে অনেক কিছু করা হয় যে বাবর এতটাই তার ছেলেকে ভালোবাসতো, সেই দুঃখ সহ্য করতে না পেরে তার ছেলে যখন অসুস্থ ছিলেন, তো এরকম বিভিন্ন ভাবে গ্লোরিফাই করা হয়। তো আমি সেগুলো নিয়ে খুব বেশি আলোচনা করছি না, সেগুলো তোমরা অনেক জায়গায় দেখবে, অনেক জায়গায় পড়বে, এইসব কিছু লেখা আছে যে করতে করতে নামাজ পড়তে পড়তে এত ছিল, যাই হোক, এরকম অনেক রকম ব্যাপার থাকে। বিভিন্ন ইসলামিক অথারের বই পড়বে, সেখানে বাবরের ক্যারেক্টারকে অনেকটা গ্লোরিফাই করা হয়ে থাকে, ঠিক আছে। তো সেগুলো জাস্ট এখানে, তো এগুলো যুদ্ধগুলোকে আমি ছোট করে শেষে একবার দিয়ে দিয়েছি। পানিপথের যুদ্ধ 1526, ব্যাটেল অফ খানবা 1527, 1528 ব্যাটেল অফ চান্দেরি, আর ঘরঘরা যুদ্ধ 1529। কার কার সাথে লেখাই আছে, ইব্রাহিম লোদি। আর খানওয়ার যুদ্ধ সংগ্রাম সিং। তারপর 1528-এ মেদিনী রয়, আর 1529-এ মাহমুদ লোদি, যিনি সেকেন্দার লোদির কনিষ্ঠ পুত্র ছিলেন। তো এগুলো টোটালি আমার মেনশন করা আছে, এখান থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, তারপর বাবরের পরে আমাদের আছে হুমায়ুন, ঠিক আছে। হুমায়ুনের টাইম পিরিয়ড দুটো বলা হয়, একটা 1530 থেকে 40, আর 1555 থেকে 1556। এবার 1500, এই যে দুটো টাইম মাঝখানে কি হয়েছিল, শের শাহ সুরি মুঘল সাম্রাজ্যটাকে কিছু দিনের জন্য যাকে বলা হয় স্টপ বা মানে স্থগিত করতে সক্ষম হয়েছিল। তো জন্ম মৃত্যু দেয়া আছে। হুমায়ুন কথা হতো সৌভাগ্যবান, আর হুমায়ুনের ছিলেন বাবরের পুত্র এবং মাতা ছিল মাহাম বেগম, যেটা যাই হোক ফেভারিট ওয়াইফ, যাই হোক সেটা। তো ঐতিহাসিক স্পিয়ার হুমায়ুনকে মহান মুঘলদের সমস্যা সংকুল সন্তান বলেছেন, কারণ হুমায়ুনের নাম সৌভাগ্যবান হতে পারে, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের জীবন হুমায়ুনকে করতে হয়েছে, কারণ 40 থেকে 55 পর্যন্ত হুমায়ুনকে বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে, যাতে প্রাণের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছিল। তো যাই হোক, সেটা পরে আমরা দেখবো। তো তার শাসনকালকে 1530 থেকে 40 দুটো পর্বে ব্যবহার করা হয়। এবার বাবর মৃত্যুর আগে হুমায়ুনকে শাসক করলেও একটা বলেছিল যে তার যে টোটাল যে এম্পায়ার আছে সেটাকে ভাগ করার জন্য। এই কারণে হুমায়ুন পিতার ইচ্ছাকে পূর্ণ করতে ভাই ছিল কামরান, হিমদল আর আসকারি, এদেরকে কামরানকে কাবুল কেন, কারণ কামরানের যে মা ছিল সে কাবুলের মহারানী ছিল, বেগম ছিল, সে কারণে কামরানকে কাবুল দেওয়া হয়েছিল, হিমদালকে কান্দাহার দেওয়া হয়েছিল, আর আসকারিকে আলোয়ার দেওয়া হয়েছিল শাসনকর্তা, গভর্নর হিসেবে। কিন্তু মুঘল এম্পায়ারটা হুমায়ুনের নিজের হাতে ছিল। তো এরপর 1532 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ দাওরা হলো, যেখানে মাহমুদ লোদিকে পরাজিত করলো হুমায়ুন। এখানে একবার মাহমুদ লোদিকে ঘরঘরার যুদ্ধেও পরাজিত হয়েছিল, ঠিক আছে। ঘরঘরার যুদ্ধে কিন্তু বাবর পরাজিত করেছিল মাহমুদ লোদিকে 1529-এ। 1532-এ ব্যাটেল অফ দাওরার যুদ্ধে হুমায়ুন মাহমুদ লোদিকে পরাজিত করেছিল। এখানে দেখো, পরাজিত এই নয় যে এম্পায়ার দখল করা, ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। বাবরের মৃত্যুর পরে বিহারের জাগিরদার শের খাঁ শের শাহ বাংলা বিহারের জায়গায় অভিযান শুরু করে। তো কামরান হুমায়ুনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সিন্ধু পেরিয়ে পাঞ্জাব দখল করে। তো কামরান প্রথম থেকে হুমায়ুনকে পছন্দ তো করতো না, ঠিক আছে। সেই কারণে যখন হুমায়ুন শের শাহের উপর ব্যস্ত ছিল, এই দিক থেকে কামরান কি করে, পাঞ্জাব ক্যাপচার করে নিল। কাবুল থেকে পাঞ্জাব ক্যাপচার করা খুব একটা কষ্টকর ব্যাপার নয়, সেই কারণে এখানে পাঞ্জাব ক্যাপচার করে। এর ফলে কি হলো, বাবরের সাম্রাজ্য ডিভাইড হয়ে গেল, বেসিক্যালি ভাগ হয়ে গেল। দিল্লির সাথে উত্তর পশ্চিম সীমান্তের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, প্রবাবলি হবে, কারণ পাঞ্জাব ছিল জয়েন্ট জয়েন্ট জায়গা, সেটা বিচ্ছিন্ন হয়। 1535-এ এবার পশ্চিমে মালব এবং গুজরাটকে কেন্দ্র করে বাহাদুর শাহ মেবারের রানার সাথে শক্তিশালী একটা সেনাবাহিনী গঠন করে। এই যে বাহাদুর শাহ, এটা কিন্তু মুঘলদের শেষ সুলতান বাহাদুর শাহ নয়, গুজরাটের যে শাসক ছিল বাহাদুর শাহ, সেই বাহাদুর শাহ তার কথা বলা হচ্ছে। তো তারা কি করেছিল, হুমায়ুনের বিরুদ্ধে একটা অ্যালায়েন্স তৈরি করেছিল। ফলে হুমায়ুনের কাছে সমস্যা কি হলো, দুদিকে দুজন, এদিকে বাহাদুর শাহ, ওদিকে শের শাহ। তাহলে দুদিকে হুমায়ুন কি হলো, গন্ডগোল হয়ে গেল। তো হুমায়ুনের কাছে ফোকাস, সে এবার তার এরকম সৈন্য নেই যে সে দুদিকটাই ফোকাস করতে পারে। তো সেই কারণে হুমায়ুনকে ডিসাইড করতে হলো সে কোন দিকে যাবে। তাহলে হুমায়ুনের ক্ষেত্রে মনে হলো যে বাহাদুর শাহকে পরাজিত করাটা তার বেশি প্রয়োজন, ফলে সে শের শাহের উপরে খুব বেশি গুরুত্ব দিল না। এই জন্য ব্যাটেল অফ ঘাগরার যুদ্ধে যখন মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলেও, ঘরঘরার যুদ্ধ এটা বলছে,
শের শাহ 1534-এ বাংলার স্বাধীন সুলতান মাহমুদ শাহকে পরাজিত করে তার কর্তৃত্ব স্থাপন করে। 1537-এ শের শাহ গৌড় দখল করে হুমায়ুনের বিরুদ্ধে অভিযান আরম্ভ করে। ফলে হুমায়ুন দেখো বাহাদুর শাহকে নিয়ে এনগেজ, কিন্তু এদিকে শের শাহ দেখো পাওয়ারফুল হয়ে হয়ে আস্তে আস্তে সমস্ত জায়গা দখল করা শুরু করলো। ঠিক আছে, এরপর প্রথমে চুনার দুর্গ দখল করে, তারপর গৌড় দখল করে। হুমায়ুন এভাবে এগোতে থাকে। এরপর দেখো মানে হুমায়ুন গৌড়ে 9 মাস থেকে ছিল, তো এদিকে যখন ফোকাস করছে ওদিকে আসছে। ফলে শের শাহ যখন গৌড় চুনার দখল করছে, এদিকে বারাণসী জৌনপুর কনৌজ শের শাহ দখল করে নিচ্ছে। তো এইভাবে যখন একটা কনফ্লিক্ট চলছে, চলতে চলতে হুমায়ুন কি করে, চৌসা বলে একটা জায়গা রয়েছে, ঠিক আছে, বা বিহারের বক্সার জেলার কাছে চৌসা বলে একটা জেলা রয়েছে, চৌসাতে 1539-এ হুমায়ুনের সঙ্গে শের শাহের লড়াই হলো, ব্যাটেল অফ চৌসার। সেখানে হুমায়ুন কি হলো, পরাজিত হলো, শের শাহ জিতলো। কিন্তু শের শাহ জিতলো, শের শাহের সেনাবাহিনীও এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে দিল্লি সুলতানি ক্যাপচার করাটা কিন্তু পসিবল হয়নি। জিতেছিল কিন্তু ক্যাপচার করতে পারেনি, কারণ এখানে একটা মাঝখানে নদী পড়ে, সেই নদী পেরিয়ে হুমায়ুন চলে গিয়েছিল। শের শাহের পক্ষে তাকে ফলো করার পসিবল ছিল না। কিন্তু শের শাহ এই যুদ্ধে বুঝে গিয়েছিল যে হুমায়ুনকে পরাজিত করা সম্ভব। এরপরে কি শের শাহ বা ফরিদ খান জয়ী এবং শের শাহ সুরি উপাধি গ্রহণ করে এবং হুমায়ুন কোন প্রাণ নিয়ে আগ্রায় পালিয়ে আসে। ঠিক আছে, তো এই চৌসারের যুদ্ধ এই কারণে খুবই গুরুত্বপূর্ণ, কারণ চৌসারের যুদ্ধের পরে হুমায়ুন মানে বাবর মানে শের শাহ বুঝে গিয়েছিল যে হুমায়ুনকে পরাজিত করা সম্ভব। এরপর 1540-এ সে তারপরে বছর আবার অ্যাটাক করে, সেখানে উত্তর কনৌজে শের শাহের সঙ্গে হুমায়ুনের ব্যাটেল অফ কনৌজ হয়। ঠিক আছে, ব্যাটেল অফ কনৌজ কন্ডাক্ট হয়। সেখানে হুমায়ুন দেখো বুঝলো যে টোটালি পরাজিত করে প্রথমে কাবুল গিয়েছিল তার ভাইকে হেল্প চাইতে, কিন্তু কাবুল গেলে কি হবে, কাবুলে এমনিতেই তো কামরান তাকে পছন্দ করে না। তো এই জন্য কামরানকে হেল্প করলে কামরান বলছে না, আমি তো হেল্প করবো না। হুমায়ুন তখন বাধ্য হয়ে কি করে, সিন্ধ প্রদেশে পালিয়ে যায়। ঠিক আছে, এবং মারোয়ারের যে রাজা ছিল মালদেব তখন আহ্বান করে হুমায়ুন মারোয়ার রাজ্য গমন করে এবং কামরানের সাথে চুক্তি করে মালদেব কি করে, হুমায়ুনকে বন্দি করতে উদ্যত হলে সেখান থেকে পালিয়ে অমরকোটের রাজপুত রাজা উদয় সিং এর কাছে শরণাপন্ন হয়। ঠিক আছে, এটা 1540 এই জায়গাটা কনফ্লিক্ট বুঝতে পারছো। প্রথমে কাবুলে গেল, কাবুলে হেল্প করলো না বলে হুমায়ুন মারোয়ারে এলো, মারোয়ার তাকে হচ্ছে আবার মানে করে কামরানের সাথে চুক্তি করে হুমায়ুনকে হ্যান্ড ওভার করতে গেলে মারোয়ার থেকে পালিয়ে এসে অমরকোটে চলে আসে। ঠিক আছে, অমরকোটে, তো অমরকোটে রাজা ভীরসাল ছিল সেই সময়, দ্বিতীয় উদয় সিং রাজা ভীরসাল ছিল। তো সেখানে কি হয় মানে ছিল, তো সেখান থেকে 1540-এ কিন্তু শের শাহ হুমায়ুন সেখান থেকে টোটালি পারস্যে পালিয়ে গিয়েছিল। তো 1540-এই কিন্তু হুমায়ুন ভারত ছেড়ে ইরানে চলে গিয়েছিল। তো 1542-এ অমরকোটে আকবরের জন্ম হয়েছিল। তো প্রবাবিলি ভালোভাবে যদি একটু অ্যানালাইসিস করো তাহলে বুঝতে পারবে যে আকবরের আসল বাবা কে ছিল। ঠিক আছে, হুমায়ুন 1%ও ছিল না। তো যাই হোক, তো এরপরে আর কোনোদিন এখানে আসেনি, একদম 1555-তে ইন্ডিয়ায় হুমায়ুন এসেছিল। তো যাই হোক, সেসব ব্যাপার বুঝে লাভ নেই। তো আকবরের যে টোটাল বেড়ে ওঠা 1542-এর পর থেকে টোটাল বেড়ে ওঠা সবই অমরকোটেই হয়েছিল। তো পরে ওই জন্য পাঞ্জাবেই তার রাজ্যাভিষেক হয়েছিল, সেটা দেখবো। তো তিনি ভাই ভিতরে পারস্যের যে শিয়া শাসক শাহ তাহসাম্পের সভায় আশ্রয় গ্রহণ করেন। এবার এখানে শিয়া সুন্নির কনসেপ্ট আগেই দিয়ে দিয়েছিলাম। তো পারস্য যে ছিল সেখানে হচ্ছে শিয়া ছিল, আর এটা ছিল সুন্নি। আমাদের বেশিরভাগ ওয়ার্ল্ড এর মধ্যে 90%-এর বেশি সুন্নি মুসলিম রয়েছে, শুধুমাত্র ইরানে যারা রয়েছে তারা শিয়া মুসলিম রয়েছে। তো যাই হোক, এখানে বললো শাহ তাহমাম বললো যে আমি হেল্প করতে পারি, একটা কারণে তোমাকে শিয়া মতবাদ গ্রহণ করতে হবে। তো হুমায়ুন কি করলো, সুন্নি থেকে শিয়া ধর্মে ধর্মান্তরিত হলো। আমরা একটা জিনিস বোঝো, কনভার্সন শুধু একদিক থেকে মানে হিন্দুদেরকে মুসলিমরা করেছে ব্যাপারটা সেরকম নয়, মুসলিমদের মধ্যে মুসলিমরা নিজেদেরকে কনভার্সনের উপরে কিন্তু ফোকাস করে। তো সেই কারণে ব্যাপারটা মানে এটা এইরকমই ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, তো এখান থেকে হুমায়ুন যখন শিয়া হয় তখন কাবুল কান্দাহার দখল করার জন্য শাহ তামাম সাপোর্ট করে। এরপর 1545-এ কাবুল কান্দাহার প্রথম দখল করলো, কিন্তু পূর্ব চুক্তি অনুযায়ী কান্দাহার তাহমাম কান্দাহার পেল আর হুমায়ুনকে কাবুল দিল তার ভাইকে পরাজিত করে। তাহমামের মৃত্যুর পর হুমায়ুন পুনরায় কান্দাহারকে পুনরায় দখল করে নিল, মানে যেটা বাই ট্রিটি অনুযায়ী দিয়েছিল সেটা আবার হুমায়ুন কি করলো, দখল করে নিল।
এবার 1900, এটা 1900 নয়, এগুলো হচ্ছে 1500। আচ্ছা, এগুলো সালগুলো ভুলে গেছে। 1500। আচ্ছা, তো 1545-এ শেরশাহের মৃত্যুর পর শেরশাহ দেখো বেঁচে ছিল, তো শেরশাহ বেঁচে থাকার কারণে শেরশাহর জীবিত অবস্থায় বহুবার ট্রাই করেছিল, কিন্তু শেরশাহ তো খুব পাওয়ারফুল। কিন্তু 1545-এ শেরশাহ মৃত্যুর পরে তার যে সেনাপতি ছিল তিনি মানে বৈরাম খান, বৈরাম খান কিন্তু প্রথম অবস্থায় হুমায়ুনের সেনাপতি ছিল। তো শেরশাহের মৃত্যুর পরে বললো না এবার আমার সুযোগ এসেছে, বৈরাম খানের নেতৃত্বে দিল্লি অ্যাটাক করে। সেই হিসাবে 1545 থেকে 1555 পর্যন্ত কন্টিনিউয়াস বহুবার অ্যাটাক করেছে। শেরশাহের শাসন ব্যবস্থা এতটাই মানে কংক্রিট ছিল, সেটাকে ভাঙতে বা এ করতে যথেষ্ট সময় লেগেছিল। 10 বছর ধরে বারংবার বাইরাম খাঁ আর হুমায়ুন অ্যাটাক করার পরে শেষ পর্যন্ত 1555-তে লাহোর পুনরায় মানে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল। 1555-তে পাঞ্জাবের লুধিয়ানার কাছে মাছিওয়াড়ার যুদ্ধ হয়। এই যুদ্ধে হুমায়ুন কি হয়, জয়লাভ করেছিল, জিতেছিল এবং সিরহিন্দ দখল করেছিল, এবং এরপরে পাঞ্জাবের যে বিভিন্ন জেলার সিরহিন্দে হুমায়ুন সিকান্দার সুরকে পরাজিত করেছিল। এই সিকান্দার সুর কে ছিল? সুর ডাইনেস্টির শেষ রাজা। সুর ডাইনেস্টি বলতে শের শাহের যে ডাইনেস্টি, শের শাহ সুর ডাইনেস্টি বানিয়েছিল। শেষ রাজা ছিল আমাদের সিকান্দার সুর, সেটা আমরা দেখবো। অর্থাৎ এই যুদ্ধটা ইম্পর্টেন্ট, 1555 ব্যাটল অফ সিরহিন্দ, কারণ এই যুদ্ধের মাধ্যমে আবার মুঘল সাম্রাজ্য পুনরায় প্রতিষ্ঠা করার একটা সুযোগ এসেছিল। কারণ শের শাহই তো পাওয়ারফুল ছিল। তো বৈরাম খানের নেতৃত্বে সিকান্দার শাহ সুরিকে পরাজিত করার পরে হুমায়ুন কি করে, আবার দিল্লি আগ্রা দখল করে। কিন্তু 1556-তে গ্রন্থাগারের সিঁড়ি থেকে, তো বুড়োর পড়ার ইচ্ছে হয়েছিল, 24শে জানুয়ারি পড়ে গিয়ে তিনি হচ্ছে আহত হন। ঠিক আছে, পড়ে গিয়ে আহত হন এবং 3 দিন পরে 28শে জানুয়ারি তার মৃত্যু হয়। দিল্লিতে তাকে সমাধিস্থ করা হয় এবং তার যে বায়োগ্রাফি সেটা হচ্ছে হুমায়ুন নামা, যেটা গুলবদন বেগম তার মানে বোন লিখেছিল ফার্সি ভাষায়, যে গ্রন্থ আকবরের সময়কালে রচিত। পরবর্তীকালে হুমায়ুনের সমাধি বানিয়েছিল 1565-তে। এটা 56-তে মারা গেছিল। 9 বছর পরে 65-তে হুমায়ুনের সমাধি বানিয়েছিল তার পত্নী বেগা বেগম বা হাজি বেগম। হুমায়ুনের সমাধি হুমায়ুনের মৃত্যুর পরে আকবরের সময় বানানো হয়েছিল, হাজি বেগম বা বেগা বেগমের তার। ওকে, তো দুটো হলো। এরপর আমাদের শের শাহ সুরি, 1540 থেকে 1545। আচ্ছা, এর মধ্যে টোটাল ক্লিয়ার তো প্রত্যেকের? কোনো ডাউট আছে, কোনো কোশ্চেন? বোঝা যাচ্ছে, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপর স্যার হচ্ছে গোলন্দাজ মানে এরা বন্দুক নিয়ে চালায় ওরা? হ্যাঁ গোলন্দাজ মানে যারা হচ্ছে গুলি মানে গোলন্দাজ। হ্যাঁ হ্যাঁ গোলন্দাজ আচ্ছা। মানে যারা ওই মানে ওই কামান চালায়, তোপ কামান, ঠিক আছে, সে তাদেরকে বলা হয়। আচ্ছা, তো শেরশাহ 1486 খ্রিস্টাব্দে হরিয়ানার হিসার ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছিলেন। আবার কেউ বলে তার জন্ম 1472-এ বিহারের হুশিয়ারপুর জেলার সাসারামে। এটা একটা মানে ডাউটফুল ব্যাপার, তো সেই কারণে এগুলো নিয়ে আমি দুটো জিনিসই মেনশন করে দিয়েছি। বলে না স্যার আমরা এই বই এটা পেয়েছি, ওই জন্য আমি দুটো বইয়ে যা রয়েছে তাই মেনশন করেছি। দুটো ডেট অফ বার্থ আছে, 86 কোনো জায়গায় বলা হয়, কোনো জায়গায় 72 বলা হয়। কেউ বলে হরিয়ানা, কেউ বলে বিহারের হোসিয়ারপুর সাসারামে। তো সাসারাম অনেক ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট মনে করা, তার কারণ কি, সাসারামে তার যে সমাধি সেটা অবস্থিত, সে কারণে অনেকে সাসারামকে তার জন্মস্থানও কনসিডার করে থাকে। আসল নাম ছিল ফরিদ খান, পিতা ছিল মাইয়ান হাসান সাহার খান সুর, তার পিতার নাম ছিল। ওকে, তো তিনি ছিলেন একজন আফগান শাসক এবং সিকান্দার লোদির সময় জামাল খানের একজন কর্মী ছিলেন। তো তার অবভিয়াসলি তার পিতা সিকান্দার লোদির দরবারে একজন কর্মী ছিলেন। এবার জামাল খান হচ্ছে সেই সময়ের একজন শাসক ছিল, ঠিক আছে, মানে জামাল খানের আন্ডারে তার পিতা কাজ করত। বুঝতে পারছো আশা করি, এখানে তিনি ছিলেন বলতে এখানে তার পিতার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তার পিতা তোমার হচ্ছে সিকান্দার লোদির একজন কর্মী ছিল। সিকান্দার লোদি দিল্লির সুলতান ছিল, তার কর্মী ছিল জামাল খান। তার আন্ডারে মানে শেরশাহের পিতা একজন কর্মী ছিল। এবার জামাল খান শেরশাহকে খুব ছোটবেলা থেকে পছন্দ করতেন বলে তিনি শেরশাহকে ছোটবেলায় বিহারের জাগিরদার অ্যাপয়েন্ট করেছিলেন, যে এর মধ্যে বাবু খুব ট্যালেন্ট আছে,
খুব কাজ করতে পারে। সেই কারণে তিনি কি করেছিলেন, বিহারে জাগিরদার পেয়েছিলেন। জাগিরদার মানে বুঝি, জাগিরদার, মনসবদার, পরবর্তীকালে আমরা দেখবো মনসবদারি প্রথা। তো সে সময় জাগির ছিল, ইকতা ছিল, আমরা জানি। তো জাগিরদার মানে ট্যাক্স কালেক্টর। তো শের শাহ অন্যতম ছিল এবং তিনি জামাল খানের অধীনে জৌনপুরে কাজ করতেন। ঠিক আছে, জামাল খানের অধীনে, জৌনপুর মানে উত্তরপ্রদেশের জৌনপুরে তিনি কাজ করতেন। ঠিক আছে। দাঁড়া এক second। ওকে, এবার 1522-এ বিহারের শাসনকর্তা ছিল বাহার খাঁ লোহানী। তো মানে ছোটবেলা থেকে কি হয়েছে যে বাবু মানে শের শাহ কোনো কিছুতে স্যাটিসফাই থাকতো না, সেই কারণে কখনো এখানে চাকরি নিত, কোনো ওখানে চাকরি নিত। সে কারণে বারবার চেঞ্জ করার পরে বিহারের শাসনকর্তা বাহার খান লোহানির কাছে চাকরি করতেন। সেই সময় কি হয়েছিল, একবার তিনি একমাত্র ছুরির সাহায্যে বাঘের সাথে লড়াই করে বাঘকে হত্যা করে দিয়েছিলেন। এতে বাহার খান লোহানি খুব মানে ইমপ্রেসড হয়েছিলেন এবং তাকে শের খান উপাধি দিয়েছিলেন। শের খান, এটা পরীক্ষা আছে যে শের শাহকে শের খান উপাধি কে দিয়েছিল। ঠিক আছে, সেটা হচ্ছে বাহার খান লোহানি বিহারের শাসন করতেন। এবং দক্ষিণ বিহারে তাকে সহকারী শাসন মানে সহকারী শাসক অ্যাপয়েন্ট করা হয় এবং তার পুত্র জালাল খানের শিক্ষার দায়িত্বে শের খাঁকে অ্যাপয়েন্ট করা হয়। এই যে জামাল খান ছিল, জামাল খান আলাদা, জালাল খান আলাদা। এই জালাল খান কে ছিল, বাহার খান লোহানির পুত্র ছিল। তো যেহেতু এর ছিল যে তার ছেলেকে যাতে ট্রেন করে, সেই হিসাবে শের খাঁ বা শের শাহকে অ্যাপয়েন্ট করে দিয়েছিল। তাহলে শের শাহ মানে বুঝতেই পারছো, সে তো তককে তককে ছিল। কিন্তু কিছুদিন পরে যে বাহার খান লোহানির সাথে মতবিরোধ দেখা দিলে শের খাঁ কি করে 1527-এ বেরিয়ে বাবরের অধীনে চাকরি গ্রহণ করে। তার মানে একটা জিনিস বুঝতে পারছো যে ছোটবেলা মানে কম বয়স থেকে হুমায়ুন কিন্তু মানে আমাদের শের শাহ কিন্তু একবার বাবরের অধীনে চাকরি করেছে, একবার লোহানির অধীনে চাকরি গ্রহণ করেছে, একবার জামাল খার অধীনে চাকরি করেছে। তার মানে সে প্রত্যেক শাসকের মানে কাজকর্ম প্রথম থেকে কিন্তু খুব ভালো করে জানতো। এটা খুব প্রয়োজন যে কাউকে অ্যানালাইসিস করতে গেলে তার সঙ্গে বা তার সম্পর্কে জানা। এবার বিহার আক্রমণকারী যখন শের খাঁ বাবরকে সাহায্য করেছিল, বাবর যখন ওই যে অ্যাটাক করেছিল 1527-30 ওই সময়, যখন ওই যে ব্যাটল অফ ঘাগরা হলো, তো সেই সময় বাবর কি করে, বাবর তাকে সাসারামে জায়গিরের অ্যাপয়েন্ট করেছিল। তার মানে দেখো, বাবরের সময় থেকে বাবর কিন্তু শের শাহকে মানে পছন্দ করতেন এবং শের শাহ বাবরকে সাহায্য করেছিল এবং বাবরই তাকে সাসারামে জায়গির দিয়েছিল। কিন্তু বাহার খানের মৃত্যুর পরে তিনি বিহারে ফিরে জালাল খাঁর অভিভাবক পদে নিযুক্ত হন। মানে বারবার দেখেছি একটা জিনিস, যে বারবার কিন্তু সে দিক পাল্টাচ্ছে, বারবার চেঞ্জ করছে, মানে যেদিকে পাওয়ার সেদিকে শের শাহ যাচ্ছে। তো জালাল খান এই সময় নাবালক ছিল, মানে বুঝতেই পারছো দায়িত্ব ছিল। নাবালক অবস্থায় শের খাঁ কি করে, নিজের শক্তি বৃদ্ধি করা শুরু করে। মানে বুঝতে পারছো, এগুলো কোনোটাই কিন্তু কারো কাজ করার জন্য নয়, পুরোটাই ছিল পাওয়ার দখল করা, বাস পাওয়ার নেওয়া। 1529-এ তিনি নিজেকে বিহারের স্বাধীন শাসকে পরিণত করেন। 1530-এ হুমায়ুন যখন চুনার দুর্গ অ্যাটাক করলো, তখন শের খাঁ মৌখিকভাবে হুমায়ুনের বশ্যতা স্বীকার করে, কিন্তু 1534-এ ব্যাটল অফ সুজারগড়ে বাংলার স্বাধীন সুলতান মাহমুদ শাহকে পরাস্ত করে। 1539-এ জানি ব্যাটল অফ চৌসার। 1540-এ দেখলাম হুমায়ুনকে পরাজিত করে দিল্লি থেকে বিতাড়িত করে দিল্লি, আগ্রা, জৌনপুর, বিহার, বাংলায় সুর ডাইনেস্টির ফাউন্ডেশন করল। সিংহাসনে বসে নিজেকে হজরত ই আলা উপাধি দেন। সাম্রাজ্যকে বাংলাকে 19টা সরকারে বিভক্ত করে শাসক হিসেবে কাজী ফজলকে অ্যাপয়েন্ট করেন। 1541-এ কামরানকে পরাজিত করেন, যে পাঞ্জাব দখল করেন, ওই যে কামরান যে হুমায়ুনের যে ভাই ছিল, পাঞ্জাব দখল করেন। 1542-এ মালব রণথাম্বর এবং পাঞ্জাব জয় করে। 1542-এ চান্দেরি রায়সিনের রাজপুত দুর্গ জয় করে। 43-44-এ আজমের, যোধপুর, মুলতান, সিন্ধ দখল করে। 1544-এ মেবার ক্যাপচার করে। কিন্তু 1545-এ বুন্দেলখণ্ডে কালিঞ্জর দুর্গ দখল করতে গিয়ে বিস্ফোরণে মারা যান। এই কালিঞ্জর এমন একটা ফোর্ট ছিল যেটা দখল করা এক কথায় অসম্ভব ছিল। তোমরা যদি এখনো দেখো কালিঞ্জরের দুর্গ ইউটিউবে দেখতে পাবে। এতটাই দুর্ভেদ্য ছিল যেটা কেউ যদি নিজে থেকে স্যারেন্ডার না করে, কেউ মানে এন্টার করা কারো পক্ষে পসিবল না। আর মানে তার যে দেওয়ালগুলো এতটাই মোটা, বিস্ফোরণেও কি হয় সেটা ভাঙে না। ঠিক আছে, এতটাই মানে স্ট্রং দেওয়ালটা। চারিদিকে হচ্ছে পরিখা খনন করা, কুমির ছাড়া, যে লেভেলের দুর্গ কালিঞ্জর। কালিঞ্জর দুর্গ কেউ কোনোদিন দখল করতে পারেনি। ঠিক আছে, মানে জয় করতে, দখল বলাটা ভুল, জয় করতে পারেনি। এবার অন্যভাবে
ফ্রন্ট গেট দিয়ে এন্টার করেছে আলাদা কথা, কিন্তু সেটাকে ভেঙে অন্যান্য দুর্গ কি করে ভেঙে ঢুকা যায়, দেওয়াল থেকে এই করে ঢুকা যায়। কালিঞ্জরে মেন এন্ট্রান্সটা তুমি ঢুকতেই পারবে না, এমন ভাবে সেটাকে বানানো হয়েছে, ঠিক আছে। তো কালিঞ্জর দুর্গ করতে গিয়ে হুমায়ুনকে 1545-এ মারা যায়। হুমায়ুন যদি সেই সময় মারা না যেত, তাহলে কিন্তু মানে এই ডাইনাস্টি মুঘল কিন্তু আর কোনোদিন রিটার্ন করতে পারতো না, ঠিক আছে। সুর ডাইনেস্টিতে মোট 7 জন রাজত্ব করেছিল। শের শাহ সুরি, ইসলাম শাহ সুরি, ফিরোজ শাহ সুরি, মোহাম্মদ শাহ আদিল, ইব্রাহিম শাহ সুরি, সিকান্দার শাহ সুরি, আদিল শাহ সুরি, পরপর শাসক ছিলেন মেনশন করে দিয়েছে। শের শাহ সুরির মৃত্যুর পরে কি হয়েছিল, তার পুত্র জালাল খান জালাল খান এবং ইসলাম সুরি বিহারের সাসারামে একটা তার সমাধিস্থ করেছিল। শের শাহের পরবর্তী শাসক ছিল তার পুত্র জালাল খান। আর শের শাহের মৃত্যুর পরে ইসলাম শাহ সুরি নাম ধারণ করে সিংহাসনে দখল করেছিল। তো তিনি 1545 থেকে 53 পর্যন্ত রাজত্ব করেন। তারপর ফিরোজ শাহ সুরি, তারপর মোহাম্মদ শাহ আদিল নামকরণ করে করেছিল। পরপর আছে পঞ্চম শাসক ইব্রাহিম শাহ সুরি, ষষ্ঠ শাসক সিকান্দার শাহ সুরি, আসল নাম দেওয়া আছে। শেষ শাসক ছিল আদিল শাহ সুরি। আর ইসলাম শাহের মৃত্যুর পরে সিকান্দার সুরকে পরাজিত করে সিরহিন্দের যুদ্ধে হুমায়ুন মুঘল সাম্রাজ্যের পুনরায় প্রতিষ্ঠা করেছিল। আর কিছু কিছু জিনিস এখানে মেনশন করা আছে। হুমায়ুন তার সাম্রাজ্যকে শের শাহ তার সাম্রাজ্যকে 47টা সরকারে ভাগ করেছিল। সরকারগুলো আবার পরগনায় বিভক্ত ছিল। মন্ত্রিসভার মধ্যে দেওয়ানি উজিরাত, যেটা রাজস্ব মন্ত্রী বা অর্থমন্ত্রী, দেওয়ান ই আর্জ, যেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী, প্রচুর পরীক্ষায় এসে থাকে এটা, দেওয়ানি রিসালাত পররাষ্ট্রমন্ত্রী, দেওয়ানি ইনসা রাজকীয় ইস্তাহার তৈরি। রাজকীয় ইস্তাহার মানে রাজা বিভিন্ন রকমের বলে না যে আমি এই করব সেই করব, ইস্তাহার করব, সেই ইস্তাহার রাজার ইস্তাহার গুলোকে কার্যকরী করার জন্য দেওয়ানি ইনসা ছিল। এগুলো থাকে যে এই ডিপার্টমেন্টটা কোন দপ্তর। ভূমি রাজস্ব ব্যবস্থা শের শাহের সময় সিকান্দারি গজ দিয়ে আগে পরিমাপ করা হতো। জমি পরিমাপে সিকান্দার শাহ আবিষ্কার করেছিল। এটা আগে সিকান্দার লোদি করেছিল। গড় উৎপাদনে 1/3 হিসাবে রাজস্ব ধার্য করা হতো। এরপর কৃষকদের পাট্টা কবুলিয়াত দেওয়া হয়, যার মাধ্যমে কৃষকদের জমির উপর অধিকার স্বীকৃত হয়। কবুলিয়াত যেটা কৃষক সরকারকে দলিল দিয়ে থাকে, আর পাট্টা সরকার কৃষকদেরকে যে দলিল দিয়ে থাকে তার কথা বলা হচ্ছে। পাট্টা কবুলিয়াত জানি। এবার হচ্ছে উৎপাদনের শক্তি অনুসারে জমিকে ভাগ করা হতো উৎকৃষ্ট, মাঝারি, নিকৃষ্ট। কৃষকদের এই সময় তক্কবিদিন, যেটা মানে দুর্ভিক্ষকালীন বিশেষ ঋণ দেওয়া হয়, সেটা দেওয়া হয়েছে। তিনি আলাউদ্দিন খিলজির মতো তিনি দা ঘুলিয়ার প্রবর্তন করেছিলেন। দা ঘুলিয়া আমি জানি, দা ঘুলিয়া বা চেহারা। মুদ্রা হিসেবে রৌপ্য মুদ্রা রুপিয়া, মুদ্রা দাম এবং স্বর্ণ মুদ্রা আশরাফি প্রবর্তন করেছিল। দেশব্যাপী রাজপথ নির্মাণ করেছিল। আমাদের জিটি রোড, বাংলার সোনারগাঁও থেকে অ্যাটক জিটি রোড, যেটাকে সড়ক ই আজম বলা হয়। আগ্রা থেকে যোধপুর, লাহোর থেকে মুলতান, আগ্রা থেকে বহরানপুর। সংবাদ আদান প্রদানের জন্য ডাক চৌকি ব্যবস্থার প্রচলন করেন। ঘোড়ার পিঠে ডাক প্রচলন করেছিল। এর আগে কম বেশি কি হলো, দূতের মারফত হতো, যে এখন একটা দূত আরেকটা জায়গায় যাবে, কিন্তু এখানে কি হয়, ডাক চৌকি ব্যবস্থা শের শাহ সুরি প্রথম বানিয়েছিল। এরপর তার আমলে নির্মিত পুরানা ই কিলা, যেটা আছে দিল্লিতে অবস্থিত, আর কিলা ই কুনহা মসজিদ, এটা দিল্লিতে অবস্থিত, যেটা হুমায়ুনের সময়ে বানানো দুটো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ফাউন্ডেশন। পুরানা কিলা দিল্লিতে, আর কিলা ই কুনহা মসজিদ এটাও দিল্লিতে অবস্থিত ছিল। মুঘল সাম্রাজ্যের সেকেন্ড ফেজ হুমায়ুন আমরা দেখেছি সিয়া হবে বলে সাহায্য করেছিল। তারপর আসকারি থেকে কান্দাহার, কামরানের থেকে কাবুল জয় করে, তারপর সিকান্দার সুরকে পরাজিত করে ফাউন্ডেশন করেছিল। তারপর আমাদের আকবর 1556 থেকে 1605 পর্যন্ত আকবর। যে আকবরের হচ্ছে 1542-এ জন্ম হয়েছিল। তো হুমায়ুনের স্ত্রী ছিল হামিদা বানু বেগম। আমরকোটে রানা ভীর সালের প্রাসাদে আকবরের জন্ম হয়, এবং সেখান থেকে বাইরাম খান তাকে বিভিন্ন জায়গায় সহায়তা করেছিল, ট্রেন করার জন্য ছোটবেলা থেকে বাইরাম খান সাহায্য করে। তো 1556-তে 14ই ফেব্রুয়ারি 14 বছর বয়সে পাঞ্জাবের কালানৌরে তার রাজ্যাভিষেক হয়েছিল। এরপর সিকান্দার সুরকে যখন পরাজিত করার পরে সিকান্দার সুর তার পূর্ব ভারতে মোহাম্মদ শাহ আদিল সময়ে, সেই সময় হুমায়ুনের সেনা প্রধান ছিল তারদি বেগ। তারদি বেগ ভীষণ ইম্পর্টেন্ট একটা মানে একটা লোক, ঠিক আছে। হুমায়ুনের সেনাপতি ছিল তারদি বেগ। তারপর 1556-তে তারদি বেগকে উৎখাত করার জন্য আদিল শাহের যে সেনাপতি ছিল হেমচন্দ্র হিমু,
আগ্রা থেকে দিল্লি আসে এবং তুগলকাবাদে ব্যাটেল অফ দিল্লি হয় বা তুগলকাবাদ যুদ্ধ হয়। ব্যাটেল অফ দিল্লি নামেই বেশি ফেমাস, যেখানে হিমুর সাথে তারদি বেগের যুদ্ধ হয়েছিল। তারদি বেগ কে ছিল? হুমায়ুনের সেনাপতি ছিল। এই যুদ্ধে তারদি বেগ হিমুর কাছে পরাজিত হয় এবং হিমু এখান থেকে বিক্রমাদিত্য এপিথেট গ্রহণ করে। তো এই বিক্রমাদিত্য এপিথেট কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত এবং হিমু তিনজনেরই বিক্রমাদিত্য টাইটেল রয়েছে। তো যখন তারদি বেগ পালিয়ে গেল, এবার নামবে কে? এই যে 1556-তে হরিয়ানার পানিপথে দ্বিতীয় পানিপথের যুদ্ধে আদিল শাহের সেনাপতি হিমুকে হারিয়ে কি হলো যে বাইরাম খাঁ দিল্লি দখল করেছিল। এই যুদ্ধটা, পানিপথের দ্বিতীয় যুদ্ধটা ভীষণ ফেমাস, কারণ সেই সময় বাইরাম খাঁ মানে তারদি বেগ চলে যাওয়ার পরে বাইরাম খাঁ কি করেছিল? এই যুদ্ধ লিড করেছিল। এই কারণে সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ হয়, যেখানে তোমার হচ্ছে হিমুকে হারিয়ে মানে তোমার হচ্ছে তিনি হচ্ছে যুদ্ধ মানে হিমুকে পরাজিত করে আমরা বলবো করেছিল তোমার দিল্লি দখল করেছিল। এই যুদ্ধে হিমুর চোখে মানে একটা তীরবিদ্ধ হয়েছিল। তীরবিদ্ধ হলে তিনি অজ্ঞান হয়ে যায় এবং সেখানে বৈরাম খাঁ তোমার হচ্ছে সেনা ছাউনিতে আকবরকে হিমু শিরচ্ছেদ করতে বললে আকবর সম্মত না হলে বৈরাম খান হত্যা করে। এটা বিভিন্ন রকম ভাবে এক্সপ্লেন করা হয় এটাকে। কেউ বলে আকবরই মেরেছিল, কেউ বলে বৈরাম খান মেরেছিল, মোটামুটি মেরেছিল, এভাবে হয়েছিল। এবার কে করেছিল সে ভগবান জানে, কারণ সে সময় দুজনই প্রেজেন্ট ছিল। ঠিক আছে, পরে এগুলো বলা হয়েছে যেভাবে। বর্তমানে হরিয়ানা সরকার হিমুর সমাধি ক্ষেত্রকে পর্যটন বলেছে এবং এই যুদ্ধের ফলে বৈরাম খানের যে মর্যাদা অনেকভাবে বৃদ্ধি পেয়েছিল। মর্যাদা বৃদ্ধি পাওয়ার কারণ কি ছিল? যেহেতু যুদ্ধে জয়লাভ করিয়েছিল। ঠিক আছে, তো এই কারণে 1556 থেকে 1560 পর্যন্ত তোমার হচ্ছে বৈরাম খান ছিল আকবরের অভিভাবক, ঠিক আছে, গাইড। বৈরাম খানের স্ত্রী ছিল সালিমা বেগম আর পুত্র ছিল আব্দুল রাহিব খানে খানা। মানে বৈরাম খান যখন মারা যান, পরে দেখবো, তারপরে এই বৈরাম খানের স্ত্রীকে আকবর জোর করে বিয়ে করেছিল, সেটা পরে আছে। এগুলো পরে এই জিনিসগুলো মানে আকবরের ক্যারেক্টার সব থেকে জঘন্যের মধ্যে অন্যতম আকবরের ক্যারেক্টার, যেটাকে আমাদের দ্য গ্রেট আকবর বলা হয়ে থাকে। তো বৈরাম খানকে একটা পোস্ট দেওয়া ছিল সে সময় ভকিল বা ওয়াকিল। এটা কি ছিল? যে এটা পুরো সুলতানকে কন্ট্রোল করার মতো পাওয়ার ছিল। যেমন নায়েবি ছিল না তোমার, বলো, দিল্লি সুলতানের সময় তোমার যে পোস্টটা ছিল নাইন অমনিকত। নায়েবি মামালিকাত, যে পোস্টটা ছিল সেরকম ওয়াকিল পদটাও ছিল, যে একদম যাকে বলে রাজা বা ওকিল সুলতান। মানে কি প্রধানমন্ত্রী পদ ছিল এটা? ওয়াকিল মানে প্রধানমন্ত্রী, ঠিক আছে, প্রধানমন্ত্রী। তো ব্যাপারটা শুধু প্রধানমন্ত্রী না, প্রধানমন্ত্রীর থেকেও পাওয়ারফুল ছিল। ঠিক আছে, মানে তখন তো আর এখনকার মতো ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া হয়, মানে যেমন চাণক্য, কৌটিল্য, চন্দ্রগুপ্ত মৌর্য প্রধানমন্ত্রী ছিল, কিন্তু অ্যাকচুয়ালি কি প্রধানমন্ত্রী ছিল না সেই অ্যাকচুয়ালি রুল করতো, মানে সেই অ্যাকচুয়ালি শাসন করতো। ব্যাপারটা সেরকম। চন্দ্রগুপ্ত মৌর্য একটা ফেস, কিন্তু রুল করছে বেসিক্যালি কৌটিল্য বা মানে আমাদের মানে কি বলে বিষ্ণুগুপ্ত বা চাণক্য। ব্যাপারটা সেরকম। তো বাইরাম খান কি করে? ভকিল পদে থাকলেও সে কিন্তু অ্যাকচুয়ালি টোটাল কন্ট্রোল করতো। তো বৈরাম খান থেকে মুক্তি পেতে আকবরের মাতা হামিদা বানু এবং তার যে ধাত্রী মাতা মানে হচ্ছে তার ঠাকুমা, ঠিক আছে, মাহম, কি করে 1560-এ বৈরাম খানকে পদচ্যুত করে এবং 1560 খ্রিস্টাব্দে মক্কা যাওয়ার পথে গুজরাটের পাঠান জেলার ক্ষেত্রে মোবারক খান লোহানির হাতে তার মৃত্যু হয়। তো এটাকে অনেক জায়গায় বলে অজ্ঞাত আততই, আর অনেকে বলে না হচ্ছে এমনি মারা যাননি, তিনি মক্কাতেই চলে গিয়েছিলেন, কেউ বলে মারা গেছেন। তো এগুলো কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। তো বেসিক্যালি 1560-এ বৈরাম খানকে এক পদচ্যুত করা হয়েছিল। এই জায়গায় অনেক রকম গল্প আছে, ভিতরের গল্প, মানে আকবর এখান থেকে চলে গিয়ে পাঞ্জাবে এম্পায়ার করেছিল, সেখান থেকে লড়াই, এরকম অনেক ব্যাপার আছে। ডিটেলস তোমরা কম বেশি জানো, আমি খুব বেশি ভিতরে যাচ্ছি না, আশা করি জানো। তো বৈরাম খানের মৃত্যুর পরে মাহম আনহা, এই ধাত্রীমাতা মাহম, সে কি করে আকবরকে টোটালি কন্ট্রোল করতো প্রায় 1 বছরের বেশি সময় ধরে। আকবরকে টোটালি, যেহেতু আন্ডার এজ ছিল আকবর, তখন কম বয়স ছিল, মানে 1 বছর তার হচ্ছে যে ধাত্রীমা মানে যাকে বলে ঠাকুমা, সেটাকে কন্ট্রোল করেছিল। এই জন্য বলা হতো অন্তঃপুরিকা শাসন, এটা অন্তঃপুরের দ্বারা শাসন হতো। 1561-তে মুমিন খানকে সরিয়ে আটকা খানকে খানার পদে নিযুক্ত করা হয়। এবার এই মুমিন খান বা আটগা খান ইরাকে, দেখো বাইরাম খান চলে গেছে, তাহলে এবার তার জায়গায় মানে তোমার হচ্ছে ভকিল হিসাবে অ্যাপয়েন্ট করা হলো মুমিন খান।
এবার দেখো মুমিন খান এই সময় দেখো ধাত্রী মাতা, এই ধাত্রী মাতা বলতে মাহাম আনহা বলা হয়েছে, ক্ষমতা প্রদর্শনের জন্য মালবের বিরুদ্ধে আদম খান আর পীর মোহাম্মদ শেরওয়ানিকে অ্যাপয়েন্ট করেছিল মালবরাজ বজ বাহাদুরকে পরাজিত করতে। এবার দেখো এই যে আকবরের যে ধাত্রীমা মানে এটা হচ্ছে তোমার কি বলতো, যে হচ্ছে তোমার ওই জন্মের সময় তোমার এই করে না, কি বলে ওই সাহায্য করে না জন্মে, মানে এই মা, ঠিক আছে। তো সেটা নিজের মা না, কিন্তু যাকে বলে পালিত মা যেরকম হয়। তো তার পুত্র ছিল আদম খান। তার মানে বুঝতে পারছো যে এই যে আদম খান যে রয়েছে, তো আদম খানকে বেশি পাওয়ার দেওয়ার জন্য ধাত্রীমা চেষ্টা করছিল, সেই জন্য বিভিন্ন জায়গায় তাকে পাঠানো হচ্ছিল। এবং আটগা খাঁকে পাঠানো হয়েছিল। আটগা খাঁ, এই যে আটগা খাঁ খানের পদে নিযুক্ত করা হয়েছিল। তো এই যে আটগা খাঁ কি করেছিল, আদম খানকে এখানে হত্যা করেছিল। আদম খান আটগা খাঁকে এখানে হত্যা করে। তার মানে এখানে পাওয়ারফুল দেখো, এই যে আদম খানকে দেখো বেশি পাওয়ার দেওয়া হচ্ছে কিসের জন্য, যাতে এই যে ধত্রীমার যে পুত্র আছে সে কি করে বেশি পাওয়ারফুলে আসে। এবার আকবর কি করে বুঝতে পেরেছে যে ব্যাপারটা কি চলছে, যে ধাত্রীমাতা আর আদম খান মিলে মানে বেসিক্যালি সিংহাসন নেওয়ার চেষ্টাই করছে, এটা আকবর ধীরে ধীরে বুঝতে পেরেছে। এই জন্য আকবর কি করে, আদম খানকে হত্যার নির্দেশ দেয় এবং ধাত্রীমাতাকে কারাবাসের আদেশ দেয়। মানে যে কনস্পিরেসি ব্যাপারটা ধাত্রীমাতার বিরুদ্ধে করছিল সেটাকে আকবর আইডেন্টিফাই করে তার সলিউশন করে, এবং আদমকে কি করে একতলার ছাদ থেকে দুবার আছড়ে মেরে হত্যা করে, মানে বেসিক্যালি মেরে দেওয়া হয়েছিল, প্রথমে হত্যা তারপরে এটা। এবার এর খবর পেয়ে আকবরের যে ধাত্রীমাতা মানে পুত্রের শোকে 50 দিনের মাথায় মারা যায়, ঠিক আছে। এবং এর ফলে কি আকবর কি হয়, একটা স্বতন্ত্র কি হয়, এর ফলে আকবর স্বতন্ত্র শাসকে পরিণত হয়। মানে বলা যায় যে হচ্ছে তোমার এরপরে আকবর হচ্ছে আকবর কি হয় এরপরে ভীষণ পাওয়ারফুল একজন শাসক হয়েছে। আকবরের টাইম পিরিয়ড শেষ 1560 থেকে 1605। তিনি নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বিভিন্ন নীতি ফলো করেছিলেন। মালবের শাসক আব্দুল্লাহ খান উজবেককে মালবকে বিতাড়িত করে মালব ক্যাপচার করেন। এই যে উজবেক যাকে সরানোর জন্য এত গল্প করছিল, নাটক করছিল, তো যাই হোক, তো মালব ক্যাপচার করে, তারপরে গান্ডোয়ানা দখল করে। এবার এই জব্বলপুরে যে গান্ডোয়ানা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার ছিল, কারণ এই যুদ্ধটা হচ্ছে নারাই ভ্যালি যুদ্ধ নামে পরিচিত ছিল। কেন, গান্ডোয়ানাতে কি এমন ছিল, সেখানে রানী ছিল রানী দুর্গাবতী। এবার আমাদের দুর্ভাগ্য এটাই যে আমাদের হিস্ট্রি যেগুলো পড়ানো হয়েছে সেখানে মোগল টোগল দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়াল আমাদের যে মানে বীর নারীদের কথা আমাদের বলা হয়, রানী দুর্গাবতী, রানী আহেল্লাবাই, এদের নাম শুধু আছে, হ্যাঁ নামই জানি, কিন্তু এর ডিটেলস আমরা কেউ জানি না, সেভাবে পড়ানো হয়নি। তো রানী দুর্গাবতী সেই সময় গন্ডোয়ানার একজন বিখ্যাত মানে রানী ছিলেন, পুরো ফলো করতেন, মানে সাম্রাজ্যই করতেন। তার মন্ত্রী ছিল আধার সিং। তো এ মানে মুঘলদের সৈন্যর কাছে গান্ডোয়ানা বা রানী দুর্গাবতীর সৈন্য এক কথায় চিনেপুটির থেকেও কম। সেই কারণে প্রথম দিনে দুর্গাবতী মুঘলদেরকে প্রথম দিনে কিন্তু পরাজিত করেছিল। এবার সেই সময় রানী চেয়েছিল যে ট্যাকটিক্স ফলো করে আবার পুনরায় যদি আক্রমণ করে, রাত্রে বেলায় যদি আক্রমণ করে, তাহলে মুঘলদেরকে পরাজিত করা যেত। কারণ দুর্গাবতী সেই প্ল্যানটা ছিল যে মুঘলদেরকে যদি আবার পাওয়ার গেইন করার সুযোগ দেওয়া হয় তাহলে আবার কিন্তু অ্যাটাক করবে। কিন্তু মন্ত্রী যে আধার সিং ছিল তিনি এতে সম্মতি হয়নি। তিনি বলেন, না না, আমাদেরও সৈন্যবাহিনী, তারাও তো টায়ার্ড রয়েছে, তো একটু অপেক্ষা করতে হবে পরের দিনের জন্য। কিন্তু সে পরের দিনই আবার কি করে মুঘলরা শক্তি গেইন করে এবং যুদ্ধ চলাকালীনই রানী দুর্গাবতী আহ নিহত হন, মানে প্রথমে আহত হন তারপরে নিহত হন। তো এর কিন্তু এই যে ব্যাপারটা, কিন্তু এবার তিনি আহত অবস্থায় অধর সিংকে বলেছিল যে তাকে হত্যা করতে, মানে তাকে মেরে দেওয়ার জন্য, কারণ এতটাই তিনি ইনজিওর হয়ে গেছিলেন, রাজি হননি। তো এরপরে রানী কি করেন, নিজে হাতে নিজে হত্যা করেন। তো এরপরে রানীর যে পুত্র ছিল বীর নারায়ণ, তার মৃত্যু হয়। সেই জন্য এই দিনটাকে বলিদান দিবস হিসাবে আমাদের হচ্ছে 24শে জুনকে কনসিডার করা হয়ে থাকে স্থানীয়ভাবে, ওইখানে যে স্থানীয় জায়গায় বলা হয়। 1983-তে জব্বলপুরে রানী দুর্গাবতী ইউনিভার্সিটি করা হয় এবং দুর্গাবতী এক্সপ্রেসওয়ে বানানো হয়েছিল জব্বলপুর আর তোমার জম্মু তোয়াইয়ের মধ্যে 2015 সালে তোমার 15ই সেপ্টেম্বর থেকে দুর্গাবতী এক্সপ্রেসওয়ে তার স্মৃতির উদ্দেশ্যে মানে তৈরি করা হয়েছিল। এগুলো কিছু ইনফরমেশন এই হিসাবে লাগে। জৌনপুরের শাসক ছিল তারপরে আলী কুইল খান জামান, ঠিক আছে। আলী কুইল খান জামান বিদ্রোহ সেই সময় করেছিল। আকবর কি করে তার বিরুদ্ধে
অভিযান করলেও সাময়িকভাবে বিহার থেকে পালিয়ে যায়। এবারে আকবরের বৈমাত্রীয় ভাই ছিল মির্জা হাকিম, উজবেক শাসক মানে তোমার হচ্ছে খান জামানের পরামর্শে কাবুল থেকে পাঞ্জাবে দখলের জন্য এলে আকবর পাঞ্জাব অ্যাটাক করে এবং মির্জা হাকিম পালিয়ে আবার কাবুলে পালিয়ে যায়। ঠিক আছে? আকবর এরপরে 1567 দিল্লি আসে এবং খান জামানকে শাস্তি দিতে বিহার যায়, কারণ সে পরামর্শ দিয়েছিল বলে। উত্তরপ্রদেশের কারাতে মানে আহ, সাল 1567 খান জামানকে পরাজিত এবং হত্যা করে আকবর। এরপর আকবরের নজর গেল গুজরাট, তুরস্ক, পারস্য, কারণ এটা ছিল বিখ্যাত বাণিজ্য কেন্দ্র। এবার আকবরের গুজরাট জয়ের যে প্রধান যে অন্তরায় সেটা ছিল চিত্তর, মেবারের রাজধানী চিত্তর। কারণ চিত্তর ছাড়া মানে চিত্তর যতক্ষণ না হোল্ডে আসছে গুজরাটের সঙ্গে ট্রেড ঠিকঠাক হবে না। সেই কারণে 1562 খ্রিস্টাব্দে আকবর দেখলো যে চিত্তরকে সরাসরি ক্যাপচার করাটা খুব কষ্টকর ব্যাপার, তাহলে আগের জায়গাগুলোকে ক্যাপচার করতে হবে। এই কারণে 1562 আকবর কি করলো, জয়পুরের রাজা বিহারী মলের কন্যাকে বিয়ে করে জয়পুর দখল করলো। এই বিহারী মলের কন্যা এটাই হচ্ছে আমাদের হরকাবাই, যেটাকে আমরা যোধাবাই বলি। অ্যাকচুয়ালি যোধাবাই বলে আকবরের কোনো ওয়াইফই ছিল না, এর নাম ছিল হরকাবাই। ঠিক আছে, বিহারী মলে যোধা আকবর যে গল্প দেয়া ওটা টোটালি গল্পই। যোধাবাই বলে আকবরের কোনো ওয়াইফই ছিল না। ঠিক আছে, যাকে আমরা বলি কিছুটা কনসিডার করা হয় সেটা হচ্ছে হরকাবাই। তো যাই হোক, এটা গুগল করলেও তোমরা পেয়ে যাবে, আমার কথা নয়, এটা গুগল করলে পাবে। তো বিহারী মলের কন্যা বিয়ে করে, তারপরে বিকানিরের রাজকন্যাকে বিয়ে করে বিকানির দখল করে এবং মেবারের রাজা উদয় সিং আকবরকে অপরিচ্ছন্ন বিদেশি বলেছে এবং 1567 খ্রিস্টাব্দে উদয় সিং তার যে রাজ্যভার রাও জয়মল রাঠোর এবং ফতেহ সিং সিসোদিয়ার হাতে ট্রান্সফার করে ওর উদয়পুর জেলাতে পালিয়ে যায়। তো 1568 আকবর জয়মলকে হত্যা করে এবং দুর্গে জওহর ব্রত করে এবং চিত্তরে এটা ছিল তৃতীয় জওহর। এবং এরপরে আকবর মানে চিত্তর ক্যাপচারের পরে গাজী টাইটেল নিয়েছিল এবং বলা হয় যে চিত্তরের রাজপুতদের মারার পরে তাদের যে মানে প্রত্যেকের মানে রাজপুতরা কি করতে একটা যে ইয়ে পড়ে না তোমার ওই পুরোহিত মানে ব্রাহ্মণরা যে একটা ইয়ে পড়ে না তোমার সুতো টাইপের পড়ে না গায়ে, কি একটা বলে, যাই হোক আম, পৈতা। পইতে, হ্যাঁ। তো যত পইতে ছিল মানে আকবর এত মানে রাজপুতদেরকে মেরেছিল, তাদের পইতের ওজন ছিল 1.5 মণ না 4.5 মণ। তার মানে বুঝতে পারছো যে কত, 4 মানে 1.5 মণ, তবে ধরো 1.5 মণ আমি সবচেয়ে কমই কনসিডার করবো। 1.5 মণ পইতের ওজন মানে ভাবো যে কতগুলো রাজপুত, কতজন রাজপুতকে মারা হয়েছে। ঠিক আছে, তো রাজপুতদেরকে মারা প্লাস তার সাথে সাথে মেয়েদের জওহর প্লাস তার আকবরের হচ্ছে যে তোমার হারম, যেটা হারম ছিল সেখানে তাদেরকে নিয়ে যাওয়া, সেসব তো ব্যাপার ছিল। তো জওহর এটা থার্ড জওহর ছিল এই সময়। তো চিত্তর জয়ের পরে এই জায়গায় কি করেছিল, আসফ খানকে মেবারের শাসনকর্তা নিযুক্ত করে আকবর রণথম্বরের শাসক শাহজাহানরাকে পরাজিত করে 1568 খ্রিস্টাব্দে রণথম্বরকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে। ঠিক আছে, মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করে। ঠিক আছে, এরপর 1303-তে আলাউদ্দিন খিলজি যে মানে এবার এর আগের যে কিছু, এটা তৃতীয় জওহর ছিল, প্রথম জওহরের কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। যে আলাউদ্দিন খিলজি যখন 1303-এ চিত্তর আক্রমণ করেছিল সেটা ছিল প্রথম জওহর, যেটা ওই পদ্মাবত 1540-এ মালিক মোহাম্মদ জায়সি পদ্মাবত কাব্য রচনা করেছিল, যেখানে মেনশন করা আছে। 1327-এ মোহাম্মদ বিন তুগলকের সময় কাম্পিল্লির যে আবালবৃদ্ধ বনিতা জওহর করেছিল, সেকেন্ড ছিল। আর তোমার এটা হয়েছিল। আর তারপর 1528-এ খানোয়ার যুদ্ধে বাবরের বিরুদ্ধে রানী কর্ণাবতীর নেতৃত্বে গুজরাটে আবার জওহর হয়েছিল। তো মেদিনী রায়ের সময়ও 1538-এ জওহর হয়েছিল। তো জওহর এই সময় কমন ছিল, মানে পরাজিতর পরে এগুলো হতো। তো চিত্তর রণথম্বরের পরে কালিঞ্জ দখল করার পরে আকবর মঞ্জুর খানকে শাসন দেয় এবং এই যে বিকানির এবং এই যে মানে তোমার জয়সালমীর দখল করে। বিকানিরের রাজা ছিল কল্যাণ মাল, রাজার নাম, এখানে ব্র্যাকেটে যেগুলো আছে রাজার নাম। আর জয়সালমীরের রাজা ছিল হররাই, আকবরের বশ্যতা স্বীকার করে। তা আকবর গুজরাট জয় করে 1571-এ ফতেহপুর সিক্রি নির্মাণ করেন। সিক্রি ছিল সেই সময় উত্তরপ্রদেশের একটা গ্রাম। তো এর আগে এই জায়গায় খাংড়া থাকতো। সিক্রিতে আকবর জাহাঙ্গীরের জন্ম হয়েছিল। এবার জাহাঙ্গীরের জন্মেরও একটা ব্যাপার যে আকবরের বিয়েরও অনেকদিন পরে আকবরের কোনো বাচ্চা টাচ্চা হয়নি। ওই জন্য আকবর তার ওয়াইফকে নিয়ে গিয়েছিল সেলিম চিশতির দরবারে। তো সেখান থেকে আসার পরে আকবর মানে
জাহাঙ্গীরের জন্ম হয়েছিল। তো এখানেও বুঝতে পারবে যে জাহাঙ্গীরের আসল বাবা তাহলে কি। এবং যাই হোক, তাতে আরো খুশি হয়ে, মানে সেই ইয়েতে খুশি হয়ে আকবর কি করেছিল, তার ছেলের নাম রেখেছিল সেলিম, সেলিম চিশতির নাম অনুসারে। তো বিয়ে মানে অনেকদিন ধরে আকবরের কোনো বাচ্চা হয়নি, সেলিম চিশতির দরবার থেকে ঘুরে আসার পরেই তার মানে সেলিম চিশতির আশীর্বাদে সেলিমের জন্ম হলো। তাহলে সেলিমের বাবাকে মানে আরামসেই বোঝা যায়। তো এগুলো মানে আজকালকার দিনে সবাই বুঝতে পারে, তো বলার কিছুই নেই। মানে অ্যাকচুয়ালি মানে ভেবে দেখবে বা দেখবে যে মানে মুঘল এম্পায়ারের কোন শাসকের পিতা, তার পিতা আসল পিতা, তার পিতা মানে যে যে পিতার নামে পরিচিত, অ্যাকচুয়াল তাদের পিতাই না। ঠিক আছে। তো 1572-এ মুজাফফর শাহকে হত্যা করে গুজরাট ক্যাপচার, মির্জা আজিজকে ভাগ দেয়। সুরাট হুমায়ুনের বিশ্বস্ত অনুচর হামজা বেগমের দখলে ছিল। হামজা বেগম পর্তুগিজের সহায়তায় দখল করে। আকবর সুরাট দখল করে, মিত্রতা এসব ব্যাপার রয়েছে। আর গুজরাটকে বিজয়ের শহর বলা হতো। ইংরেজরা এখানে একটা প্রশাসনিক ক্ষেত্র বানাতে চেয়েছিল। আর সুরাটে দেখবে প্রত্যেকে বাণিজ্য কেন্দ্র স্থাপন করতো, ট্রেডিং সেন্টার ছিল। 1572-এ তোমার আকবর যখন গুজরাট অভিযানে ব্যস্ত, তখন মহারানা প্রতাপের উদ্ভব হয়। তো 1572-এ উদয় সিং এর মৃত্যুর পরে পরবর্তী মহারানা হয় মহারানা প্রতাপ 32 বছর বয়সে। মহারানা প্রতাপের সঙ্গে কনফ্লিক্ট, প্রতাপের অভিষেকের পর আকবর তার বিরুদ্ধে মান সিংকে পাঠিয়েছিল যুদ্ধ করার জন্য। মান সিংকে বলেছিল যাতে বশ্যতা স্বীকার করে। তো এখানে প্রতাপ হচ্ছে মান সিং বশ্যতা স্বীকার করতে অস্বীকার করে এবং মেবারের মর্যাদায় ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার শপথ নেয়। তো আকবরের পরে রাজা মান সিং সৈয়দ আহমেদকে আবার পাঠিয়েছিল। আকবর কিন্তু মানে মান সিং এর সঙ্গে আমাদের কি বলে হুম আকবর কিন্তু প্রথম থেকে এর সাথে কোন রকমের যুদ্ধে যেতে কিন্তু চাইছিল না মহারানা প্রতাপের সঙ্গে। বারবার চাইছিল সন্ধি করতে, কিন্তু মানে আমাদের হচ্ছে কি বলে মহারানা প্রতাপ কখনোই কিন্তু মানে কোনো অবস্থাতেই মানে তার মেবার দিতে চায়নি। সেই কারণে তার ব্যাটেল অফ হলদিঘাটি হয়েছিল 1576-এ, যেখানে মহারানা প্রতাপ আর তার সঙ্গী ছিল হাকিম কানসুর, ভীম সিং, রামদাস রাখো প্রভৃতিদের বিরুদ্ধে যুদ্ধ হয় মানসিং। তো এই যুদ্ধে মহারানা প্রতাপ বীরত্ব প্রদর্শন করে সাময়িক পরাজিত হয় এবং তার ঘোড়া চেতকের মানে মৃত্যু হয়েছিল। এগুলোর গল্প তোমরা জানো। মানে এই অবস্থাতে তোমার হচ্ছে আহত অবস্থাতে চেতক কি করেছিল, একটা খুব বড় নালা পেরিয়ে নিয়ে গেছিল মহারানা প্রতাপ, কারণ মহারানা প্রতাপ ইনজিওর্ড ছিল। কিন্তু চেতক হচ্ছে জানতো সেই অবস্থায় যদি সে যায় তার মৃত্যু হতে পারে, কিন্তু চেতক হচ্ছে নিজের হচ্ছে প্রাণের মানে চিন্তা না করে মহারানা প্রতাপকে সেফ জায়গায় পৌঁছে দিয়েছিল এবং পৌঁছানোর পরে সেখানে তার মৃত্যু হয়েছিল। মানে চেতকের একটা সমাধি আছে যেখানে মহারানা প্রতাপ তার চেতককে সমাধিস্থ করেছিল। এবার কি হয়, মেবার হাতছাড়া হয়েছিল, কিন্তু মহারানা প্রতাপ কোনোদিন পরাজিত হয়নি। কারণ মহারানা প্রতাপ এর পরেও থেকে বারবার আকবরকে আক্রমণ করেছে, বারবার মেবার ক্যাপচার করেছে। মানে বেসিক্যালি আকবর জীবিত অবস্থাতে মানে কখনোই মেবারের উপরে রুল করতে পারেন, কারণ মেবারকে বারবার মহারানা প্রতাপ অ্যাটাক করে দখল করে নিত। 1997-তে মহারানা প্রতাপ ন্যাশনাল মেমোরিয়াল হয়। এরপরে সুলতানের পুত্র দাউদ নিজেকে স্বাধীন করে মুমিন খানের নেতৃত্বে। আকবর মুমিন খানকে বাংলার সুবেদার অ্যাপয়েন্ট করে। তো এরপর মুমিন খান উড়িষ্যা এসব রয়েছে, ব্যাটেল অফ তুর্কারাই। এবার দাউদের সাথে যুদ্ধ হয়, কটকের সন্ধি হয়, রাজমহলের যুদ্ধ হয়। এগুলো পড়ে নেবে, বেশি বলার কিছু নেই। তো হুসেন কুইল বেগম বাংলার সুদানি, মান সিং ভগবান দাসের মির্জা হাকিমকে এটা বলে দিয়েছি অলরেডি, কাবুল দখল করে, আট্টা দখল করে, বেলুচিস্তান, কান্দাহার ক্যাপচার করে। এগুলো অলরেডি আগে বলা ছিল ওখানে, এবার আরেকবার 2-4 বার মেনশন করা আছে। হলদিঘাটের যুদ্ধ বললাম। মানসিং তারপর হচ্ছে তোমার উদয় সিং এর বিরুদ্ধে মানসিং এবং যুবরাজ সেলিমকে পাঠিয়েছিল। বাংলায় তখন উসমান বিদ্রোহ হয়েছিল। আকবর জীবদ্দশায় মানে মেবারের উপর আক্রমণ হয়নি। এরপর আকবর, উসমান খান, উদয় সিং 1620 পর্যন্ত মেবার, তারপরে 1500 কাশ্মীর, আহমেদনগরে যে চাঁদ বিবি সুলতানা, ঠিক আছে, এর নামও খুব গুরুত্বপূর্ণ, যার প্রতিরোধ করেছিল 1601-এ। খানদেশ জয় করেছিল 1601-এ। পর্তুগিজরা আসিরগড়ের দুর্গ দখল করে। আকবরের সমাধি 1605-এ সিকান্দারা। মাসুকাবাদ গড়ে তুলেছিল আকবর, যেটা মুর্শিদাবাদ পরবর্তীকালে মুর্শিদ কুলি খানের নাম অনুসারে হয় মুর্শিদাবাদ, কিন্তু অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের ফাউন্ডার কিন্তু আকবর ছিল। 70 বছর ধরে মুঘল সাম্রাজ্যে বাংলা সুবার রাজধানী ছিল মুর্শিদাবাদ। আকবরের নবরত্নের মধ্যে টোডরমল,
তানসেন, আবুল ফজল, ফৈজি, বীরবল, আব্দুল রহিম খানে খানা, মুল্লা দো পেয়াজা, মানসিং ছিল। তানসেন মিলান উপাধি পেয়েছিল। তানসেনের লেখা দুটো বই গণেশ স্তোত্র আর সঙ্গীত সার। তানসেন রামচন্দ্র সিং এর অনুরোধে আকবরের দরবারে যোগদান করেছিল। কোশ্চেন থাকে, আকবর হচ্ছে ইলাহি ক্যালেন্ডার প্রচলিত করেছিল। আব্দুল সামাদের নেতৃত্বে একটা চিত্র শিল্পীরা আখড়া তৈরি করেছিল। র্যালফ ফিচ প্রথম ইংরেজ ছিল, তিনি আকবরের দরবারে এসেছিলেন। আকবরের রাজধানী ছিল ফতেহপুর সিক্রি। 1577-এ আকবর মনসবদারি চালু করেন। মনসব কথার অর্থ পদ। যারা এই পদের অধিকারী তাদেরকে মনসবদার বলা হতো। মনসবদারের অধীনে নির্দিষ্ট সংখ্যক সৈন্য থাকতো। জাট সাওয়ার ছিল, জাট ব্যক্তিগত আর সাওয়ার পদমর্যাদার সূচক। আর সাওয়ার বলতে কতজন দেখভাল সৈন্য থাকতো। দহশালা ব্যবস্থা বানিয়েছিল। ভূমি রাজস্ব ব্যবস্থা যেটা টোডরমল 1579, এই কোনো জায়গায় 80 মেনশন করা আছে। যে জমিতে প্রতি বছর চাষ হতো তাকে পোলাজ বলা হতো। যেগুলো ফেলে রাখা হতো কিছুদিন পারতি, 2-3 বছর ফেলে রাখলে চাচর, আর না চাষ হলে বাঞ্জার জমিন বলো। আকবর একজন সুন্নি মুসলিম ছিলেন। তীর্থকর তুলে দিয়েছিল। জিজিয়া মানে তুলে দিয়েছিল, যেটা হয়েছিল অনুবাদ দপ্তর চালু করেছিল, যেখানে বিভিন্ন হিন্দু থেকে শুরু করে সমস্ত বই অনুবাদ হতো। ফতেপুর সিক্রিতে তিনি নির্মাণ করেছিল ইবাদত খানা, যেখানে ধর্মীয় আলাপ আলোচনা হতো, কিন্তু কিছুদিন পরে এটা বন্ধ হয়ে যায়। এর মধ্যে হরি বিজয় সুরি, জিনচন্দ্র সুরি, দস্তুর মহারজরি রানা এরা দখল করেছিল। আর 1582-তে ইবাদত খানা বন্ধ হয়। আর আর 1579-এ এটা প্রবর্তন করেছিল মজহরনামা। আর 1582-তে প্রচার করেছিল দিন হি ইলাহি, যেটা একমাত্র বীরবল গ্রহণ করেছিল। তার মানে একটা জিনিস ভালোই বোঝা যায় যে আকবর কিন্তু মুসলিম হলেও কিন্তু মুসলিমের এত কিছু ফলো করতেন না, তাহলে নিজের ধর্ম তিনি প্রচার করতেন না। তো এই জন্য এটাকে সুল ই কুল সর্বধর্ম সহিষ্ণুতা নীতি বলা হয়। সুল ই কুল কথার অর্থ সর্বধর্ম সহিষ্ণুতা, যার উদ্দেশ্য ছিল ইসলামের আভ্যন্তরীণ বিবাদ মেটানো। তিনি বাল্যবিবাহ সতীদাহ নিষিদ্ধ করেন। জালালি চৌখা আর রুপিয়া গোলাকার মুদ্রা প্রবর্তন করেন। আইনি আকবর আর আকবরনামা দুটি বই, দুটি ফার্সি ভাষায় আবুল ফজল রচনা করেছিল। দুটো থেকে আইনি আকবর থেকে আকবরের রাজত্বকাল সম্পর্কে জানা যায়, আর আকবরনামার প্রথম ভাগে হুমায়ুন, দ্বিতীয় ভাগে আকবরের শাসনকাল রয়েছে। তাবাকাতি আকবরী রচনা করেছিলেন নিজামুদ্দিন আহমেদ, যেখানে আকবরের রাজত্বের 39 বছর রয়েছে। আর রামচরিত মানস হিন্দি ভাষা রচনা করেছিল তুলসীদাস। তারিখি শেরশাহী বা তুফা ও আকবর শাহী ফার্সি ভাষায় রচনা করেছিল আব্বাস খান শেরওয়ানি। তারপর হচ্ছে এই বই থেকে শেরশাহের শাসন ব্যবস্থা, হুমায়ুনের দ্বন্দ্ব জানা যায়। আকবর প্রথম মুসলিম শাসক ছিলেন যিনি হিন্দি এবং সংস্কৃত যে ভাষায় পৃষ্ঠপোষকতা করতেন। এই কারণে এই সময়কে হিন্দি কবিতার স্বর্ণযুগ বলা হয়। আর এখানে হুমায়ুনের সমাধি অলরেডি বলেছি আগে, হাজী বেগম বানিয়েছিল, এখানে প্রথম বাগানের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরবর্তীকালে এখানে বেগা বেগম বা হাজী বেগম, হামিদা বেগম, দারাচিক ও ফারুকসিয়ারকে সমাধিস্থ করা হয়। আগ্রা দুর্গ আকবরের সময় আবুল ফজলে এটাকে বাদলগড় করা হয়েছে। আকবর এছাড়া লাহোর, আজমির, এলাহাবাদ দুর্গ তৈরি করে। ফতেপুর সিক্রিতে রাজধানী বানা হয়। সিক্রি ছিল, ফতেপুর সিক্রির অর্থ হচ্ছে বিজয়ের শহর, সিটি অফ ভিক্টরি বলা হয় থাকে। তোমরা হয়তো জানো যে গুজরাট বিজয়ের পরে এটা বানিয়েছিল। এখানে ফতেপুর সিক্রিতে জামা মসজিদ করেছে। বুলন্দ দরওয়াজা গুজরাটের বিজয় 1575-এ 176 ফুট। বুলন্দ দরওয়াজার অর্থ বিজয়ের প্রবেশদ্বার, এটা জামা মসজিদের প্রবেশদ্বার। এখানে যোধাবাই মহল, আনুকতলা, বীরবলের গৃহ। সেলিম চিশতির সমাধি নির্মাণ করেন। মারিয়াম প্যালেস বানায়। তো আকবরের প্রথম পত্নী অম্বরের রাজকন্যা হারকাবাই, ঠিক আছে, জন্য এটা তৈরি করা হয়েছিল। আর এর মধ্যে কৃষ্ণ দেবতা ছিল, দেয়ালে কৃষ্ণ মূর্তি। দেওয়ানে আম, দেওয়ানে খাস। দেওয়ানে আম মানে হল অফ অডিয়েন্স, মানে যেখানে সাধারণ মানুষরা এসে তাদের যে দাবি সেগুলো জানাতে পারতো। হল অফ অডিয়েন্স, সবাই আসতো। এখানে হচ্ছে তোমার ঝারোখা ছিল, সামিয়ানা বা ঝারোখা। ঝারোখা মানে একদিকে রাজা বসবে বা সুলতান বসবে, আরেকদিকে প্রজারা বসবে, ঝারোখা দর্শন, ঠিক আছে। এই যে বলা আছে একদিকে সম্রাট, অন্যদিকে জনগণ থাকবে। দেওয়ানে খাসমহল বা শাসমহল বলা হয়। হল অফ প্রাইভেট অডিয়েন্স, মানে এখানে শুধুমাত্র রাজার যারা খাস ব্যক্তিরা হবে তারা এসে বসবে। তো এখানে ছিল ময়ূর সিংহাসন, এখানেই রাখা হতো। এটা হুমায়ুনের সময় পরবর্তীকালে তৈরি হয়েছিল, ঠিক আছে। ময়ূর সিংহাসনে দেওয়ানে খাসেই থাকতো। পঞ্চমহল বানিয়েছিল আনুপ তালাব। আনুপ তালাবের বৈশিষ্ট্য ছিল যে সুরের সঙ্গে সঙ্গে জলপ্রবাহ নিয়ন্ত্রণ হতো আনুপ তালাবের মাধ্যমে। আর আকবর ময়ূর এলাহাবাদে সিংহাসন এই সময় হয়েছিল না পরে হলো না এর সময়? ময়ূর সিংহাসন এখানে ছিল বলছি,
দেওয়ানে খাসে ময়ূর সিংহাসন ছিল, ঠিক আছে? শের শাহের সময় তৈরি সরি হুমায়ুনের সময় তৈরি হয়েছিল। এই জায়গায় ছিল, দেওয়ানে খাসে থাকতো, এটা বলছি। মানে শের শাহজাহানের সময়ও তো ময়ূর সিং দেওয়ানে খাস ছিল। ওটাই তো, হ্যাঁ, হ্যাঁ, শাহজাহানের সময় শাহজাহানই তো তৈরি করেছিলেন ময়ূর সিংহাসন। ওটাই বলছি, শাহজাহান ময়ূর সিংহাসন বানিয়েছিল, কিন্তু ময়ূর সিংহাসনটা থাকতো দেওয়ানে খাসে, আর দেওয়ানে খাসটা বানিয়েছিল আকবর। এবার বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, 40 স্তম্ভের প্যালেস রয়েছে। আর আকবরের রাজ্য জয়গুলো আরেক ছোট করে করে দেওয়া আছে। 1561-তে মালোয়া, তারপর গন্ডোয়ানাতে যেগুলো যেগুলো আছে সেগুলো দিয়েছি। গন্ডোয়ানাতে চিত্তোর, রণথম্বর, কালিঞ্জোর, শেষে আমি একটা ছক দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপার। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের জাহাঙ্গীর আছে, এগুলো পরের দিনই বলে দেবো, পুরোটাই দিয়ে দেবো আমি এখানে। তো এরপরে জাহাঙ্গীর আছে, হুমায়ুন মানে শাহজাহান আছে, তারপর অরঙ্গজেব আছে, আর বাকি ল্যাটার মুঘল পুরোটাই আছে। আমি পুরোটা মোটামুটি দিয়ে দেবো। ঠিক আছে, আমি ভক্তিবাদ সুফিবাদের নোটটা আর পিডিএফটা আগে দিয়ে দিচ্ছি, ওটা করবে। এটা আমি পরের দিন এটাকে এন্ড করে এর পিডিএফটা, মানে তোমাদের রবিবারের দিকে, রবিবারই আমি এটাকে এন্ড করে এর পিডিএফ আর এমসিকিউটাও তার সাথে দিয়ে দেবো। ঠিক আছে, তো মোটামুটি আমাদের এটা এন্ড হয়ে যাবে, তারপর আর খুব বেশি বাকি নেই, আমাদের মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে।